আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও আজকের লাইভটিতে। আজকের লাইভ হবে একদম তরতাজা, অসাধারণ একটা লাইভ হতে যাচ্ছে আজকে। সো আজকে আমরা পর্ব পর্ব 3 পর্ব ভেক্টর পর্ব 3। তো ভেক্টর পর্ব 2 এ তোমরা অনেক কিছু শিখেছো। ভেক্টর পর্ব 2 আমরা সংজ্ঞাগুলো পড়েছিলাম। আজকে ভেক্টর পর্ব 3, সবাইকে ডেকে নিয়ে আসো আজকে লাইভ ক্লাসে। আজকে আমরা জোরে জোরে পড়বো। ওকে, সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও আজকের লাইভে। পোলাবাইন কি অবস্থা, আমাকে শুনতে পাচ্ছ সবাই? ওকে, 12 জন অলরেডি আছে আমাদের সাথে। বাকিরাও যুক্ত হও, দ্রুত যুক্ত হও। ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে, গত ক্লাসটা তোমরা সবাই করেছিলে কিনা একটু কমেন্ট সেকশনে জানাতে পারো যে হ্যাঁ ভাই আমরা গত ক্লাসটা করেছি। গত ক্লাসটা করেছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। ফ্রেন্ডকে নিয়ে আসছি। ওকে, ফ্রেন্ডকে নিয়ে আসছো, তাহলে তো ভেরি গুড। যারা যারা ফ্রেন্ডদেরকে নিয়ে আসো নাই তারাও কিন্তু ফ্রেন্ডদেরকে নিয়ে আসতে হবে। মানে হচ্ছে এই কোর্স একা করলে চলবে না, সবাইকে নিয়ে করবা। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ করেছি। আচ্ছা, গত ক্লাসে আমরা এইচডব্লিউ দিয়েছিলাম। এইচডব্লিউ কি তোমরা করেছো? গত ক্লাসে এইচডব্লিউ দিছিলাম, এইচডব্লিউ কি করেছো না করনি? এইচডব্লিউ করেছো? করেছি, গুড। এইচডব্লিউ এইচডব্লিউ ছোট ছোট এইচডব্লিউ এগুলো যদি না করো তাহলে তো পাপ হবে ভাই। এই পাপের, এই ছোট ছোট কাজ না করে পাপ করা তো ঠিক না, তাই না? তো এইচডব্লিউ করবা, সবাই করবা। যে এইচডব্লিউ দেই 2-1টা এগুলো করে ফেলবা। এগুলো করা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি, কথা না বাড়াই, বাকিরা যুক্ত হতে থাকুক। আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সংজ্ঞাগুলো পড়া শেষ আজকের ক্লাসে, ম্যাথমেটিক্স। ওকে, সো শুরু করি আমরা বাচ্চারা, সবাই মনোযোগী হই ক্লাসে। একদম মন দিয়ে দেখলে পুরো ক্লাসটা ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। ওকে, পুরো ক্লাসটা বুঝতে পারবা, মন দিয়ে দেখি। রেডি? তো আজকের পর্ব 3-এ শুরুতেই আমরা যেই টপিকটা সম্পর্কে জানবো তার নাম হলো ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এটা কোনো মুখস্থ করার টপিক না, এটা জাস্ট বোঝার একটা টপিক। কখনোই এক্সামে আসবে না সমান্তরাল স্থানান্তর কি। এটা তাহলে কেন শিখবো? এটা এই কারণেই শিখবো যেন আমরা অনেক জটিল ম্যাথ সহজে করতে পারি। আচ্ছা, সমান্তরাল স্থানান্তর বা প্যারালাল শিফট মানেটা কি আসলে? দেখেন, আপনারা সবাই একটু তাকান। এটা হচ্ছে একটা ভেক্টর, তাই না? তো মনে রাখবা, এই যে ভেক্টরের এটা হচ্ছে হেড, HEAD, হেড মানে মাথা। এটা হচ্ছে পা বা টেইল, TAIL, টেইল, তাই না? তাহলে এই মাথা দিয়ে আমার ভেক্টরের দিকটা নির্দেশ করছে, তাই না? ভেক্টরটা এই দিকে, এটা দিক নির্দেশ করে। আর এটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্দেশ করে মান। এই যে ভেক্টর সাইনটা দিলাম, এটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা নির্দেশ করে ময়কার মান ও মান। তাহলে একটা ভেক্টরের যে লেংথ, এটার যে লেংথ, এই লেংথ নির্দেশ করে মান, আর অ্যারো চিহ্নটা যেদিকে সেটা হলো এটার দিক। এবার ভেক্টরের সমান্তরাল স্থানান্তর মানে ভেক্টরের মান এবং দিক একই রেখে, মান এবং দিক একই রেখে ভেক্টরটাকে আমি এই বোর্ডের যে কোনো জায়গায় আঁকতে পারবো। অর্থাৎ ধরো এই ভেক্টরটাকে আমরা চাইলে এইভাবে আঁকতে পারবো, এখানে আঁকতে পারবো, আমি চাইলে 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 এই না, আমি চাইলে এইখানে, কই গেল? ওকে, আমি চাইলে এই যে এইটাকে এইখানেও আঁকতে পারবো। মানে মান এবং দিক একই রেখে ভেক্টরকে যে কোনো জায়গায় অঙ্কন করতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। ওকে ওকে, মান এবং দিক একই রেখে, একটু লিখে নাও, মান এবং দিক একই রেখে, মান এবং দিক লিখবা, এই কথাগুলো লিখবা একই রেখে। ছোট ছোট জিনিস অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে এটা। একই রেখে ভেক্টরকে যে কোনো জায়গায় আঁকা যাবে, যে কোনো জায়গায় আঁকা যাবে।
মানে স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে আর কি আঁকা যাবে। এটাই হচ্ছে ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। এটাকে সমান্তরালে আমি যে কোনো জায়গায় অঙ্কন করতে পারবো অঙ্কের সুবিধার জন্য। যেমন ধরো আমি বললাম এটা হচ্ছে আরেকটা ভেক্টর, মনে করো আমি বললাম এই হচ্ছে আরেকটা ভেক্টর। এখন আমি চাচ্ছি এই যে এই সবুজ ভেক্টরটাকে এই নীল ভেক্টরের পায়ের সাথে পা লাগায় দিতে, মানে সবুজ ভেক্টরের পায়ের সাথে নীল ভেক্টরের পাটাকে লাগায় দিতে। তো ভেক্টরটা তো এইভাবে আছে, এটা এখানে তো সবুজ ভেক্টরটা এটার মাঝখানে, মানে সবুজ ভেক্টরের মাঝ বরাবর নীল ভেক্টরটা আছে, তাই না? বাট আমি চাচ্ছি দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মিলিয়ে দিতে, টেইল মানে লেজের সাথে লেজ মিলিয়ে দিতে। তাহলে আমার কাছে কোন সিস্টেম আছে? সমান্তরাল স্থানান্তর বা প্যারালাল শিফট। আমি যেটাকে সমান্তরাল একটু সামনে লিখব আর এটাকে ধরে সমান্তরালে এটা এখানে লাগাই দিব। এই তাহলে এই যে পায়ে পা মিলিয়ে দিলাম, বুঝতে পারছো? তাহলে দিস ইজ, এই যে পায়ে পা মিলেছে না, পায়ে পা মিলেছে। সেইভাবে আমরা বিভিন্ন অঙ্কে সমান্তরালে ভেক্টরকে শিফট করতে পারবো। আমরা বুঝতে পেরেছি ভাই, একদম সোজা একটা টপিক। ওকে, আমরা পারবো সমান্তরালে শিফট করতে। সবাই বলা হ্যাঁ পারবো। জাস্ট মান এবং দিক একই রেখে ভেক্টরটাকে যে কোনো জায়গায় অঙ্কন করা মানেই হচ্ছে সমান্তরাল স্থানান্তর। ওকে, সমান্তরাল স্থানান্তর এটা কোনোদিন পরীক্ষা আসবে না। এখানে জাস্ট আমরা এটা দিয়ে আমরা বিভিন্ন চিত্র অঙ্কন করব। যেমন ধরো আমার আরেকটা ভেক্টর দিয়ে দিলে এরকম, সাপোজ এরকম একটা ভেক্টর দিয়ে দিল, কারণ এই দুইটা ভেক্টর তো এখানে ছেদ করতেছে। আমি বললাম যে ভাই এই দুইটা ভেক্টর ছেদ করার দরকার নাই, দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মিলাও। তাহলে আমি যেটা করব, এই যে এই ভেক্টরটাকে ধরে সমান্তরালে এটার পায়ের সাথে মিলিয়ে দিব। এই যে সমান্তরালে মান এবং দিক একই রেখে সমান্তরালে পায়ের সাথে পা মিলিয়ে দিয়েছি না? তো দেখো সমান্তরালে এখান থেকে ধরে এটাকে এদিকে নিয়ে আসলাম। সমান্তরালে বলতে মান এবং দিক একই রেখে, এটারই বলা হয় সমান্তরালের স্থানান্তর। সোজা জিনিস, একদম পানির মতো সোজা জিনিস, আশা করি পারবো। নেক্সট, মধ্যবর্তী কোণ নির্ণয়। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। ওকে, মধ্যবর্তী কোণ নির্ণয় মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা। কি দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা প্রকাশ করব। আলফা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কখন পাওয়া যায়? দেখো, দুটি ভেক্টরের অনেকে থিটা দ্বারা প্রকাশ করে, সমস্যা নাই, বাট আমরা ম্যাক্সিমাম টাইমে আলফা দ্বারা প্রকাশ করব। দুটি ভেক্টরের পায়ে পা অথবা মাথায় মাথা, পায়ে পা অথবা মাথায় মাথা মিললে যে ক্ষুদ্রতম কোণ পাওয়া যায়, যে ক্ষুদ্রতম কোণ পাওয়া যায় তাই হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এটা লিখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, দুটি ভেক্টরের পায়ে পা অথবা মাথায় মাথা মিলাইলে যেই কোণটা পাবো সেটাই হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। আমরা নরমালি বিভিন্ন অঙ্কে এটাকে আলফা দ্বারা প্রকাশ করি। দুইটা ভেক্টরের পায়ে পা অথবা মাথায় মাথা মিললে যে কোণটা পাওয়া যাবে তাকে আমরা বলবো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। একটু এই জায়গাটা বোল্ড করি, পায়ে পা অথবা মাথায় মাথা মিললে যে কোণ পাওয়া যায় তাকেই বলা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এবার তোমাকে আমি প্রশ্ন করি, এই মনে করো একটা ভেক্টর, ওকে, এবং এই হচ্ছে আরেকটা ভেক্টর, এই দুইটা ভেক্টর এইভাবে আছে। এবার আমি বললাম এইখানে এই কোণটা দিয়ে দিলাম, প্রশ্নে দিলাম 30 ডিগ্রি। তোমার কাছে কোশ্চেন হচ্ছে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কুইজ খেলা, রেডি? দেখি কে কার আগে উত্তর দিতে পারে। এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আমার প্রশ্ন হচ্ছে মধ্যবর্তী কোণ কত। ওকে, প্রশ্ন হলো মধ্যবর্তী কোণ কত? উত্তর দাও দেখি, এটার উত্তর কে কে পারো। মধ্যবর্তী কোণ কত? এখানে যে দুইটা ভেক্টর দেখতে পাচ্ছ
এখানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, 30 ডিগ্রি নাকি 60 ডিগ্রি, কত সেটা দেখে এইটা এই চিত্র দেখে উত্তর করতে হবে। উদ্দীপক হচ্ছে এইটা, দুইটা ভেক্টর দিয়ে দিছে, বলছে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 30। বলো 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 পোলাবাইন বলো, সবাই রেসপন্স করো, মজা লাগবে তাহলে ক্লাসটা। বাহ, আমার আন্না বাচ্চা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা ট্যালেন্টেড। দেখো ভাই, প্রথম কথা, মধ্যবর্তী কোণ যখন তুমি নির্ণয় করতে চাইবা তখন দেখবা দুইটা ভেক্টরের পায়ে পা মিলছে কিনা। মাথায় মাথা দেখার দরকার নাই, তুমি খালি দেখবা পায়ে পা মিলছে কিনা। কি মিলছে? পায়ের সাথে পা মিলেছে কিনা। এই জায়গাটা একটু খেয়াল করলেই দেখবা এখানে মাথার সাথে, এই ভেক্টরের মাথার সাথে এই ভেক্টরের পা মিলছে। এই মাথা মানে শীর্ষবিন্দুর সাথে এটার পাদবিন্দু মিলছে। আয় হ্যাঁ রে, ওকে। তো একটার মাথার সাথে, হেডের সাথে এটার টেইল মিলেছে, শীর্ষবিন্দুর সাথে পাদবিন্দু মিলেছে। তাহলে এখানে যে কোণটা তুমি দেখতে পাচ্ছ এটা মধ্যবর্তী কোণ নয়। মধ্যবর্তী কোণ হতে হবে যখন পায়ে পা মিলবে তখন। তাহলে এখানে পায়ে পা মিলাও। পায়ে পা কেমনে মিলাবা? ওই যে একটু আগে শিখেলাম না ভাই, ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। তুমি কি চাইলেই এই ভেক্টরটাকে সমান্তরালে এখানে নিয়ে আসতে পারো না ভাইয়া? তুমি কি চাইলে এই ভেক্টরটাকে সমান্তরালে এই ভেক্টরের পায়ের সাথে জোড়া লাগাইতে পারো না? অবশ্যই পারো। এই যে এই ভেক্টরটাকে সমান্তরালে আমি এখানে নিয়ে আসছি, এই যে পায়ে পা মিলছে, পায়ে পা মেলার পর এখানে দুইটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, এক হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এক হচ্ছে এই বড় অ্যাঙ্গেলটা। তো আমরা আগেই বলছি পায়ে পা মিললে যেই ক্ষুদ্রতম কোণ পাওয়া যাবে, ভেক্টরদ্বয়ের মাঝখানে যেই ক্ষুদ্রতম অ্যাঙ্গেলটা পাওয়া যাবে সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এখানে এইটা আর এইটা, এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে ক্ষুদ্রতম অ্যাঙ্গেল হচ্ছে উপরেরটা, এবং উপরের অ্যাঙ্গেলটা কত সবাই আমরা বুঝতে পারছি। এই অ্যাঙ্গেলটা অবশ্যই এবং অবশ্যই 180 ডিগ্রি। কত ডিগ্রি? সরি, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 30, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হবে 150 ডিগ্রি। বা এটা যদি বুঝতে অসুবিধা হয় তুমি এক কাজ করো, এই ভেক্টরটাকে ধরে প্যারালাল শিফট করে সামনে নিয়ে যাও। এই যেখানে সামনে নিয়ে গেলাম, এবার দেখো এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পায়ে পা মিলেছে এখানে। তো এটা 30 হওয়া মানে এটা কত ডিগ্রি? 150 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 150 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তোমার মনে হলো যে ভাই আমি পায়ে পা মিলাবো না, আমি মাথায় মাথা মিলাবো। মাথায় মাথা মিলালেও দেখবে 150 ডিগ্রি পাবা। যেমন ধরো তোমার মন চাইলেও তুমি মাথায় মাথা মিলাবা, এটাকে ধরে প্যারালালি এখানে নিয়ে আসো। এবার দেখো যেখানে মাথায় মাথা মিলছে না, এই যে এইখানে এইটার মাথার সাথে কই গেল, এই যে এইটার মাথার সাথে এইটার মাথা মিলছে না। তাহলে মাথায় মাথা মিললে এখানে দেখো তো ভাই, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখানে মাথায় মাথা মিলছে, এটার সাথে এটার মাথা মিলছে, তাই তো? তাহলে এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত? আচ্ছা, এটা ওটা তো দরকার নেই, আমার এই কোণটা লাগবে, এই কোণটা। এটা 30 হলে এটা অবশ্যই মানে পুরোটা 180, তাহলে এটা 30 হলে এটা 150 ডিগ্রি। সো যেভাবেই করো অ্যান্সার 150 ডিগ্রি আসবে। পায়ে পা বা মাথায় মাথা মিলালে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটাই হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। পারবা? এই পারবো আমরা? মাথায় মাথা মিললে যেই কোণটা পাবো সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো দেখি আমরা আরো কিছু কোয়েশ্চেন তোমাদের হাতে ছুড়ে দিই, দেখি কে কে উত্তর দিতে পারো এটা। রেডি, স্টাডি, গো। ওকে, দেখি এটা যে যে পারবা শেষে বুলেটিয়ান, ফিউচার বুলেটিয়ান। ওকে ওকে, এখানে তিনটা বল আছে, তিনটা বল ভেক্টর দেখতে পাচ্ছ। একটা হচ্ছে F1, এটা হচ্ছে F2 এবং এটা হচ্ছে F3। এখানে এই কোণটা হলো 80 ডিগ্রি, এই কোণটা 80 ডিগ্রি, এবং এই কোণটা হলো 120 ডিগ্রি। আমাদেরকে কোয়েশ্চেন করেছে, দ্য কোয়েশ্চেন ইজ মধ্যবর্তী কোণ বের করো বিটুইন F1 অ্যান্ড F2। F1 এবং F2 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? F2 এবং F3 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এবং লাস্টলি হচ্ছে F3 এবং F1 ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তোমরা উত্তর দেওয়ার সময় অবশ্যই 1-এর এত, 2-এর এত, 3-এর এত এইভাবে উত্তরগুলো লিখো। দেখি কে কে পারো। তিনটা ভেক্টর দেখতে পাচ্ছি আমরা, F1 ভেক্টর সাইন দিয়ে দিই, F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর। এখন আমাদের F1 F2, F2 F3 এবং F3 F1 এই জোড়াগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলেছে। সো তোমরা দ্রুত করো,
করে এভাবে উত্তরগুলো দিবা, 1 2 3 এইভাবে উত্তরগুলো দিবা আমাকে। দেখি কুইজ কুইজ, দ্য কুইজ ইজ রেডি। মাথায় মাথা লাগালে শিং হবে। আচ্ছা, কোন কত ডিগ্রি বুঝি নাই, এবার বুঝো। এবার মাথায়, মানে দুইটা ভেক্টরের মাথায় মাথা লাগানো লাগবে না, তুমি মাথায় মাথার কথা ভুলে যাও। তুমি খালি মনে রাখবা দুইটা ভেক্টরের পায়ে পা জোড়া লাগাইলে মাঝখানে যে ক্ষুদ্রতম অ্যাঙ্গেলটা পাওয়া যাচ্ছে ওটাই হলো ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ। এবার তুমি খালি পায়ে পা জোড়া লাগাও। এক নাম্বারটা হচ্ছে 60 ডিগ্রি, 2 নাম্বারটা, আচ্ছা এক কমেন্টে লিখো কোন কত ডিগ্রি বুঝি নাই প্রথমটা। আচ্ছা এখানে বুঝবা, তুমি একটু এখানে মনোযোগ দাও। মুহিব আহমেদ, তুমি বুঝো নাই সমস্যা নাই, বাট তুমি এটা মনোযোগ দাও। এখানে টোটাল 3টা ভেক্টর, 1টা 2টা 3টা। তো আমাদের f1 f2 f2 f3 এবং f3 f1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আমরা যদি এটা বুঝি তাহলে আগেরটাও তুমি বুঝবা। ভাই মধ্যবর্তী কোণ যারা বুঝো নাই তারা একটু শোনো। মধ্যবর্তী কোণ হলো দুইটা ভেক্টরের পায়ে পা মিললে যেই কোণটা আমরা পাবো সেটা হবে মধ্যবর্তী কোণ। এবার দেখি এটা উত্তর কে কে পারো। কোয়েশ্চেন 1 2 3 করে উত্তর দাও দেখি। আর যারা বুঝো নাই তারা মনোযোগ দাও। মুহিব, এত এক কমেন্ট এত বারবার করতে হবে না। ওকে রেডি? এবার দেখি, চলো। ফার্স্ট অফ অল এই f1 আর f2 এর মধ্যবর্তী কোণটা বের করব। ভাই f1 কই বলো? এই যে f1, এই যে f1 হচ্ছে এটা, এই হচ্ছে আমাদের f1, এটা হচ্ছে f1। এবার f2 কই? এই হচ্ছে f2, তাই না? এটা হচ্ছে আমাদের f2। এখন আমরা খালি f1 আর f2 এর দিকেই তাকিয়ে আমি অঙ্কন করে ফেলি। এটা হচ্ছে আমাদের f1 আর এই হচ্ছে আমাদের f2। এবার আমরা দেখব তাদের পায়ে পা মিলানো আছে কিনা, না মিলানো থাকলে আমরা মিলাবো। তো দেখো f1 আর f2 এখানে কি পায়ে পা মিলানো আছে নাকি নাই বলো, তোমরাই বলো। f1 f2 এর মধ্যবর্তী কোণ যখন আমরা বের করব, মধ্যবর্তী কোণ বের করার জন্য অবশ্যই দুইটা ভেক্টরের পায়ে পা মিলানো থাকতে হবে। তো এখানে পায়ে পা মিলানো আছে নাকি নাই? আছে নাকি নাই? অবশ্যই আছে, পায়ে পা মিলানো আছে। তাহলে পায়ে পা মিলানো অবস্থায় এখানে যে ক্ষুদ্রতম কোণটা, এইটা ক্ষুদ্রতম কোণ কেমনে দেখো ভাই, এই একটা কোণ, এই একটা কোণ। তো কোন কোণটা ক্ষুদ্রতম? এই যে উপরেরটা ক্ষুদ্রতম, তাহলে এই ক্ষুদ্রতম কোণটাই আমার নিতে হবে। এই ক্ষুদ্রতম কোণটা কত দেখো, দেওয়াই আছে, এটা দেওয়াই আছে 120 ডিগ্রি। তাহলে একের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। এটা তো প্রশ্নেই দেওয়া আছে 120 ডিগ্রি। শেষ। তো 1 নাম্বারটা যাদের সাথে আমার মিলছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। শিমুল বলছে ছাগলের মতো 1 নাম্বার 60। f1 আর f2 এর মধ্যবর্তী কোণ 60 হয় নাই শিমুল, তোমার কাছ থেকে এই উত্তর আশা করিনি। তাহলে 1 নাম্বারটা 120 ডিগ্রি, ঠিক আছে। এবার 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার কোশ্চেন হলো f2 আর f3 এর মধ্যবর্তী কোণ। f2 আর f3 এর মধ্যবর্তী কোণ, এই হচ্ছে f2, এটা হচ্ছে আমাদের f2, আর এই হচ্ছে f3, এই হচ্ছে f3, তাই না? এটা হলো আমাদের f3। এখানে এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি। এবার দেখি আমরা f2 f3 মধ্যবর্তী কোণ বের করার সময় f2 আর f3 এর পায়ে পা মিলছে কিনা। এখানে কি পায়ে পা মিলছে? এইখানে কি পায়ে পা মিলানো আছে? মিলানো নাই। f2 আর f3 এর পায়ে পা মিলানো নাই, তাহলে এটা কিন্তু মধ্যবর্তী কোণ না। তাহলে পায়ে পা মিলাইতে হবে। পায়ে পা মিলানোর জন্য আমি সমান্তরালভাবে ভেক্টরকে স্থানান্তর করতে পারি। আমি এই ভেক্টরটাকে ধরে সমান্তরালে আমি এটার পায়ের সাথে স্থানান্তর করি। দেখো এবার পায়ে পা মিলছে কিনা। এই যে এটাই তো f3 নাকি? সমান্তরালে আমি সামনে নিয়ে গেলাম, মান এবং দিক অপরিবর্তিত রেখে আমি সামনে নিয়ে গেলাম। তাহলে এটাই তো আমাদের f3। f3টা আগে ছিল এইটা, আগে আমাদের f3 ছিল এইটা, এই যে এখানে ছিল f3, এখন ওইখানে চলে গেছে, মানে পায়ে পা মিলানোর কারণে এখানে চলে গেছে। এবার এখানে যে ক্ষুদ্রতম কোণ উৎপন্ন হইলো, এই যে এইটা, এই কোণটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এখন বলো এই মধ্যবর্তী কোণটা কত? এই যে এইটা 80 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কত? পুরোটা যেহেতু একটা সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এটা 80 হলে এটা অবশ্যই কত? 100 ডিগ্রি।
তাহলে F2 আর F3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 100 ডিগ্রি। দেখি কার কার সাথে মিলতেছে। তাহলে F2 আর F3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 100 ডিগ্রি। F2 F3 মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি। এবার লাস্ট ওয়ান 3 নাম্বারটা, এরপরে আবার দিব না, সমস্যা নেই, না মিললে পরেরটা মিলবে। 3 নাম্বারটা হচ্ছে F3 F1 এর মধ্যবর্তী কোণ। ভাই এটা আরো সোজা। এই যে F3 কই, এই যে F3 আর এই হচ্ছে F1, এই দুইটার মধ্যবর্তী কোণ বের করব। তো এবার একটা জিনিস খেয়াল করো যে এই যে এদেরকে একটু আলাদা করে রাখি। এই মনে করো F1, এই হচ্ছে আমাদের F1, ওকে। আর এটা হলো আমার F3, এই হচ্ছে আমাদের F3। এবার দেখো এদের মধ্যবর্তী কোণ বের করতে হলে এদের কি পায়ে পা মিলছে? না, একটার পায়ের সাথে একটার মাথা মিলছে, তাহলে পায়ে পা মিলাইতে হবে। এই ভেক্টরটাকে ধরে সামনে নিয়ে যাই, এই যে এইটাকে ধরে সমান্তরালে আমি সামনে নিয়ে যেতে পারি। এবার দেখো পায়ে পা মিলেছে, পায়ে পা মিলার কারণে এখানে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয়েছে সেটাই হলো F1 এবং F3 এর মধ্যবর্তী কোণ। এই কোণটা এখন আমার হিসাব করতে হবে। কিভাবে হিসাব করতে হবে দেখো, এইটা হিসাব করাটা একটু মনে হতে পারে কঠিন, বাট জিনিসটা সোজা। দেখো এটাকে ধরে আমি সমান্তরালে সামনে নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে গেলাম, তো কোণ বের করতে হবে কোনটা? এই যে এইটা, এই কোণটা, তাই না? এই কোণটা ভাইয়া তোমরা বলো তো এই কোণটা কত ছিল? এই কোণটা কত ছিল? এই যে এই কোণটা যদি বের করতে পারো 180 থেকে এটা বাদ দিলেই তো তুমি এই কোণ, এই চিপার কোণটা পেয়ে যাবা। তোমার টার্গেট কিন্তু এই যে চিপার এই কোণটা বের করা। তো এই পুরোটা 180, এখান থেকে তুমি যদি কোনোভাবে এই কোণটা বের করতে পারো 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলেই তুমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। তো এটা কত? পুরো 3 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তাই না? এখানে টোটাল একটা বৃত্তাকার পথ কমপ্লিট করলে 360 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো এটা 120, এটা 80, 120 আর 80 কত হয়? 120 আর 80 হয় 200। তাহলে 200 থেকে মানে 360 থেকে 200 বাদ দিলে এটা হয় 160 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 160 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 180, তার থেকে বাদ যাবে 160, তাহলে এখানে বাইচা থাকবে কত কোণ? মাত্র 20 ডিগ্রি। পুরোটা 180, তার থেকে বাদ যাচ্ছে অনলি 160 বাদ, তাহলে এটা বাকি থাকবে কত? বাকি থাকবে আমাদের 20 ডিগ্রি। তাহলে 3-এর অ্যান্সার হচ্ছে আমাদের 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 120। এবার দেখি কে কে পারো, কে কে পারছো। এই যে মুহিব, তুমি যে বলতেছিলা বারবার বুঝি না, এবার কি বুঝছো? অঙ্কটা কিন্তু অনেকেই পারো নাই, বাট দেখছো এটা কিন্তু খুব সোজা ছিল। কার কার মিলছে দেখি তো, একটু হাত তোলো দেখি কোন কোন আন্ডা বাচ্চার মিলেছে। আচ্ছা আরেকটা দেই, তাইলেই হবে, আরেকটা দেই, ওইটা পারলেই হবে। তুমি খালি পায়ে পা মিলাবা, পায়ে পা মিলানোর পর যেই কোণটা পাবা সেটা হবে আমাদের মধ্যবর্তী কোণ, এই যে এটা 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে F1 F2 F2 F3 এবং F3 F1 এর মধ্যবর্তী কোণ। আদিফা চৌধুরী বলেছে পারসি, লামিয়া বলেছে পারসি, ভেরি গুড। মুহিব আহমদ ও ফার্স্টে ভাবছে বুঝি নাই, বাট এখন সবই পারছে। 3 নম্বরটা আবার বুঝান। ওকে জান্নাতি বুঝাচ্ছি। দেখো 3 নম্বরটা হলো F1 আর F3 এর মধ্যবর্তী কোণ। তাহলে F3টাকে নিয়ে F1 এর সাথে পায়ে পা মিলাইলাম, পায়ে পা মিলালে এই কোণটা পাওয়া যাচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এইটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এই কোণটা আবার বের করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, বারবার খেয়াল করো জান্নাতি, এই দেখো এই যে কোণটা, এটা কি 180 না? তুমি যদি এই 180 তো জানো, তুমি যদি এই যে এইটা বের করতে পারো, এটা বের করে এই 20 এই 180 থেকে বাদ দিতে পারো, এই পুরোটা 180, তার থেকে এটুকু বাদ দিতে পারলে এই যে চিপার কোণটা বের হয়ে আসবে। তাহলে আমার এই কোণটা কত? পুরো একটা বৃত্তাকার কোণ হবে 360 ডিগ্রি। তাহলে এই জাস্ট এটুকু কত হবে? 120 আর 80 200, 200 আর 360 হওয়ার জন্য এটা হবে 160। তাহলে টোটালটা 360 হলে এটা হবে 160, আর এটুকু 180, 180 থেকে 160 বাদ দিলে এটা হবে 20 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 20 ডিগ্রি। ওকে, শাফাতুজ্জামান নোহা, ওকে 3 নাম্বারটা আরেকবার। ওকে হ্যাঁ 3 নাম্বারটা আমি আরেকবার বুঝিয়ে দিলাম। এবার আমরা আরেকটা দিই, দেখি কে কে পারে। এই তো এইবার মানে জাস্ট চোখের দেখা ভাই, চোখের দেখা দিয়ে এটা পেরে যাবা। আচ্ছা দেখি এবার দেখি এটা কে কে পারো। রেডি? এই হচ্ছে একটা ভেক্টর, বুঝছো? একটা ভেক্টর, এই ভেক্টরটাকে এসে একজন এমনি লাথি এরকম আরেকটা অন্য কালার দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা আরেকটা ভেক্টর,
এবং এই হচ্ছে মনে করো এইখান থেকে আরেকটা ভেক্টর বের হয়ে গেছে এইভাবে। ওকে, এবার এখানে তিনটা ভেক্টরের মান দেওয়া আছে F1 না দিই, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা সি ভেক্টর। অ্যাঙ্গেলগুলো দেখো দিয়ে দিছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60। ওকে, বলছে কি কি বলছে, অ্যাঙ্গেল বিটুইন মানে আলফা নির্ণয় করো, বিটুইন এ বি মানে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো, বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো, এবং লাস্টলি সি এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো। দেখি এটা কে কে পারো। অবশ্যই উত্তর দেওয়ার সময় 1 কা 2 কা 3 কা এইভাবে অ্যান্সার একসাথে একটা কমেন্টে লিখবা, দেখি কে কে পারো। এটা খুবই সোজা। তোমার কাজ হবে খালি দুইটা ভেক্টরের পায়ে পা মিলানো। পায়ে পা মিলানোর পর যেই ক্ষুদ্রতম কোণটা তুমি পাবা ওইটাই হবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এবার দেখি কে কে পারো। এবার দেখি ভাইয়ারা সবারই মিলবে, আস্তে আস্তে মিলবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চিল। একবার না পারিলে দেখো শতবার। এই বাক্যটাই আমাদের মনে রাখতে হবে, মনে রেখে আমাদের কাজ করে যেতে হবে, ইনশাল্লাহ আমরা পারবো। শতবার চেষ্টা করলে একবার পারবোই। এই যে এবার সবাই পারতেছো। ওকে, একসাথে তিনটা অ্যান্সার দিও, এ বি এবং বি সি এবং লাস্টলি সি এ এর মধ্যবর্তী কোণ। সবাই একের উত্তর দিচ্ছ, 2 কি হবে, 3 কি হবে? এ এবং বি এর মধ্যবর্তী কোণ করো। বি সি এর মধ্যবর্তী কোণ, সি এবং এ এর মধ্যবর্তী কোণ। সোজা। আচ্ছা, জুবাইর আহমেদ বলছে 60 0 60 60 60 60 0 60 60 0 60 60 0 60 60 0 60। বাহ বাহ, ব্রিলিয়ান্ট, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একজনেরও উত্তর দেখলাম না ভুল, তাহলে তো আমরা সবাই বুঝেই গেছি এটা অ্যান্সার হচ্ছে 60 0 60। এবার বলো এটাকে করিয়ে দিতে হবে, যার করিয়ে দিতে হবে খালি সে বলো 60 0 60। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এই হচ্ছে আমাদের 1 2 এবং 3 এর অ্যান্সার। কারো যদি করিয়ে দিতে হয় সেটা আমাকে জানাও, তাহলে আমি করাবো, নাহলে করাবো না। তাহলে আমি করাবো, নইলে করাবো না। করাবো কি ভাই? ওকে, আমার রান্না বাচ্চারা আশা করি সবাই ক্লিয়ার। এই গেল আমাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা, শাকির মাহমুদ বলছে করিয়ে দিন, একজন বলছে নো ভাইয়া। ওকে, করান। আচ্ছা দেখো করাই, ভালো মতো খেয়াল করো। এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ আর বি এর পায়ে পা মিলাইতে হবে। এবার দেখি এ আর বি এর মাথায় মাথা মিলছে, দেখো খেয়াল করে দেখো, এ এর মাথা এটা, বি এর মাথা এটা। তো আমরা জানতাম পায়ে পা অথবা মাথায় মাথা মিললে যে কোণ পাওয়া যায়। তো যেহেতু মাথায় মাথা মিলছে তাহলে এটাও হবে, এটা উত্তর হবে। এই যে এই উত্তরটা 60 ডিগ্রি। শেষ। এখন তোমার মন চাইলো যে না ভাইয়া আমি মানি না, আমি পায়ে পা মিলিয়ে দেখবো। দেখো এই যে এই ভেক্টরটাকে টেনে মানে সমান্তরালে ধরে এটার পায়ের সাথে নিয়ে আসো। দেখো যেখানে নিয়ে আসলাম, এই যে পায়ে পা মিলাইছো না, এবার এই কোণটা 60 মানে এই কোণটাও 60, একান্তর কোণ বলে। এই যে এই কোণটা আর এই কোণটা একই 60 ডিগ্রি। তো দেখো পায়ে পা, এই যে এই ভেক্টরটাকে যদি তুমি ধরে এখানেও নিয়ে আসো, পায়ে পা মিলাও, তাও দেখো মধ্যবর্তী কোণ 60 আসবে। ডান, এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার। ডান। এবার 2 নাম্বার, বি আর সি এর মধ্যবর্তী কোণ। ভাই এটা তো বোঝাই যাচ্ছে যে সি যেদিকে বিটা ওই দিকেই। এবার তাও যদি তুমি বিটাকে নিয়ে পায়ে পা মিলাতে চাও, এই যে বিটাকে ধরে বিটাকে আমি কপি করে সি এর সাথে পায়ে পা মিলাইলাম। এই দেখো সি এর সাথে একদম পায়ে পা মিলালাম, যদিও একটু বাঁকা হয়ে গেছে, সামান্য একটু কোণ বোঝা যাচ্ছে, তারপরে বুঝে নাও যে একদম দেখো এটার উপরে এটা উঠে গেছে, এখানে কোনো কোণই উৎপন্ন হয় না আর কি। তাহলে এখানে কত হবে? এই কোণটা হচ্ছে 0 ডিগ্রি। যে পায়ে পা মিলানোর পর বি আর সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এবার সি এবং এ এর মধ্যবর্তী কোণ, এই যে সি এর পায়ের সাথে এ এর মাথা লাগানো, এই কারণে আমি এটাকে ধরে সি এর পায়ের সাথে লাগাই দিব। এই যে সি এর পায়ের সাথে লাগাই দিলাম, এই যে সি এর পায়ের সাথে এর পাটা মিলেছে। এবার এখানে কত কোণ পাওয়া যাচ্ছে বলো? এটা 120 হলে এটা অবশ্যই 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 60
0 60। ওকে, আচ্ছা করিয়ে দিতে দিলাম। এবার আমরা চলো আমাদের নেক্সট টপিকে যাই। আচ্ছা এটা কোনো ব্যাপারই না ভাই, এটা কোনো ব্যাপারই না। এরপর আমরা নেক্সট টপিকে যাই। একটু পর যখন অঙ্ক করব, এগুলো তো ভাই কোনোদিন পরীক্ষা আসবে না এরকম দিয়ে মধ্যবর্তী কোণ বের করা। আমি জাস্ট তোমাকে একটু শিখা রাখলাম যেন তুমি বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে পারো। হ্যাঁ সবগুলো সোজা। আরেকটা দেন পরে করব, আরেকটা পরে করব। এবার আমরা আসি আসল কাহিনীতে, ভেক্টর ও স্কেলার রাশির যোগ বিয়োগ। ওকে দেখো, প্রশ্ন তোমাদের কাছে আমার প্রশ্ন, রেডি ভাইয়ারা? প্রশ্ন হলো, এই এ একটা ভেক্টর, আমি বললাম এটার মান হলো, এটার মান হলো 5। বি আরেকটা ভেক্টর, এটার মান হলো 10। বলো তো এটা কত হবে? আর যদি হয় তাদের লব্ধি, অর্থাৎ এ প্লাস বি, এটার মান কত হবে? কেউ বলতে পারবা এটার মান কত হবে? দেখি কে কে পারো। এইটার মান কত হবে? আচ্ছা এটার মান বের করতে পারবো না আমরা, এটার মান বের করা যাবে না যদি এটার, আচ্ছা এটার মান বের করা যাবে না, কেন যাবে না সেটা একটু পরে বুঝতে পারবো, তার আগে বুঝো। সেটা হলো যে ভেক্টরের যে যোগ, যারা যারা 15 বলবা তারা কিন্তু বলদামি করবা, হ্যাঁ 15 বলা যাবে না। এই যে ভেক্টরের যে যোগ, এটা মানে বোঝাচ্ছে না যে এটার মান প্লাস এটার মান, এটা বোঝায় না। দেখো এটার উপরে ভেক্টর সাইন আছে না, ভেক্টর সাইন সহ যোগ বলতে বোঝায়, ভেক্টর সাইন সহ যোগ বলতে কি বোঝায়? ভেক্টর সাইন সহ যোগ বলতে বোঝায়, এটা দ্বারা সিম্পলি বোঝাচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এবার এই লব্ধির মান এবং দিক আলাদা সূত্র দিয়ে বের করতে হবে, একটু লিখে নাও। এটা দ্বারা বোঝায় এ ভেক্টর ও বি ভেক্টর এর লব্ধি, লব্ধি মানে রেজাল্টেন্ট, বা এরা দুইজন মিলে যে নতুন ভেক্টরটা তৈরি করে, সেই নতুন যে ভেক্টর সেটা হবে লব্ধি, লব্ধি হলো আর। এটা দ্বারা আর কোনো কথাই বোঝায় না, এটা দ্বারা এইটুকু কথাই বোঝায়, মনে রাখবা। এটা দ্বারা কোনো যোগফল বোঝায় না, এটা দ্বারা কোনো বিয়োগফল বোঝায় না, এটা দ্বারা এটুকুই বোঝায় যে এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, এবং এরা মিলিত হয়ে নতুন যেই লব্ধিটা সৃষ্টি করে সেই লব্ধি বা রেজাল্টেন্ট হচ্ছে আর। ইংলিশ নাম হচ্ছে রেজাল্টেন্ট, আর কিছুই না। এটা কোনো যোগফল বোঝাবে না, ওকে? এটা কোনো যোগফল বোঝাবে না। তো এই হচ্ছে আমাদের এই কথাটা। তাহলে তোমরা বলো তো দেখি এটা মানে কি? আর ভেক্টর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, এটা দ্বারা বোঝাচ্ছে কি? কেউ বলতে পারবা? এটা যদি কেউ বলতে পারো সে আসলেই বুলেটিয়ান। এটা দ্বারা বুঝায় কি? এটা দ্বারা বুঝায়, আমি লিখে দিই, দেখো তোমার সাথে মিলি কিনা। পি ভেক্টর, আচ্ছা এই জিনিসটাকে এভাবে লেখা যায়, পি ভেক্টর প্লাস মাইনাসের কিউ ভেক্টর লেখা যায় অবশ্যই। মানে মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকায় এটা লিখতে পারি না? তো এটা বোঝানো হচ্ছে পি ভেক্টর ও মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, মাইনাস কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এই কথাগুলো কতটা যে গুরুত্বপূর্ণ সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবা। যখন আমরা আপেক্ষিক বেগ পড়ব তখন দেখবে এই যে এই কথাটা পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মানে কি, এই কথাটা যে কতটা ইফেক্ট ফেলবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। সো এটা মনে রাখবা, পি ভেক্টর ও মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি, ওকে? এটা মাইনাস বোঝায় না, এটা দ্বারা বোঝায় পি একটা ভেক্টর মাইনাস কিউ আরেকটা ভেক্টর, এবং তারা মিলিত হয়ে আমাদের আর ভেক্টরটা তৈরি হয়েছে, আর কিছুই না। এটা দিয়ে আমি লব্ধির মান বের করতে পারবো না, দিকও বের করতে পারবো না, ওকে? সো যেখানে এইগুলো লেখা থাকবে এগুলো মনে রাখবে অবশ্যই, এটা যোগফল না বা বিয়োগফল না, এটা দ্বারা বোঝাচ্ছে পি এবং মাইনাস কিউ ভেক্টরের লব্ধি। তাহলে ভাই, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে যোগ করা যাচ্ছে না, তাহলে ভেক্টর রাশির যোগ আমি কেমনে করব, বা ভেক্টর রাশির বিয়োগ আমি কেমনে করব, রুলসটা কি? ওকে, ভেক্টর রাশির যোগ বিয়োগ করার রুলসটা কি, এই রুলসটা একটু লিখো। নর্মালি আমি যদি স্কেলার রাশি চিন্তা করি, যে ধরো স্কেলার রাশি হচ্ছে ধরো দূরত্ব নিয়ে একটু যদি চিন্তা করি, দেখো আমি বললাম এ হচ্ছে একটা পয়েন্ট, এ পয়েন্ট থেকে আবুল বিতে গেল এবং এই বি হচ্ছে 10 মিটার। এ থেকে আবুল কোথায় গেল? বিতে গেল। এবার বি থেকে আবুল আবার সিতে গেল, এটাই হচ্ছে 5 মিটার। তাহলে আবুলের মোট অতিক্রান্ত দূরত্ব কত? কেউ বলতে পারবা?
আবুলের মোট অতিক্রান্ত দূরত্ব কত? আবুলের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 যোগ 5 সমান 15 মিটার। এটা হচ্ছে আবুলের মোট অতিক্রান্ত দূরত্ব। এইবার আরেকটা সিনারি আমি একটু তোমাদেরকে দেখাই। এ থেকে আবুল বিতে গেল, ধরো গেল হচ্ছে 10 মিটার। এবার আবুল যেটা করছে, পিছনে একটা মেয়েকে দেখতে পেয়ে মেয়ের টানে সে আবার পিছনে এখানে আসলো 4 মিটার, মানে এখান থেকে এখানে আসলো, আবার দৌড়ায় চলে আসলো 4 মিটার। তাহলে এক্ষেত্রে আবুলের দূরত্বটা কত? কেউ বলো তো দেখি, এক্ষেত্রে আবুলের দূরত্ব কত? উপরের ক্ষেত্রে আবুলের দূরত্ব কত আর নিচের ক্ষেত্রে? উপরে তো আবুলের দূরত্ব হচ্ছে 15 মিটার, আর নিচে আবুলের দূরত্ব কত? ইয়েস, নিচে আবুলের দূরত্ব কিন্তু 14 মিটার। সে 10 গেছে, 4ও গেছে, তাহলে টোটাল হচ্ছে 10 যোগ 4 মানে 14। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্কেলার রাশি মানে দূরত্ব কি রাশি? স্কেলার। তো স্কেলার রাশির যোগ হয় নরমাল বীজগণিত নিয়মে। এটার যোগ কোন নিয়মে হয়? এটার যোগ হয় বীজগণিত নিয়মে। কোন নিয়মে? বীজগাণিতিক বলে। আমি বীজগণিত নিয়ম লিখা দিলাম, ওকে। তাহলে স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কোন নিয়মে হয়? বীজগাণিতিক নিয়মে। এবার আমি বললাম সরণ বের করো, আবুলের সরণ বের করো। এই দুইটা কেসেই আবুলের সরণ বের করো। সরণ কি রাশি? ভেক্টর রাশি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। মনে রাখবা সরণ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোগ রেখা। এটা তোমাদেরকে প্রথম ক্লাসে শিখাইছি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। তো সরণ মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সংযোগ রেখা। তো দেখো তো এক্ষেত্রে আবুলের সরণ কত? এখান থেকে সে এখানে যাবে, এটাই তো তার সরণ। এই যে ইয়েলো কালার লাইনটা, এটাই তো সরণ। তো এই সরণটা যদি তোমার হিসাব করতে হয়, তুমি কিভাবে হিসাব করবা? 10 যোগ 5 এটা কি সরণ? এভাবে তুমি হিসাব করবা না। এই সরণ মানে এটার দৈর্ঘ্যটা বের করতে হবে। তুমি চিন্তা করো নরমাল একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই দৈর্ঘ্যটা কত হবে? √10 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তো এই হচ্ছে আমাদের সরণ। 100 125, 125 এর রুট করলে কত হয় জাহাঙ্গীর ভাই? √125, এটা করলে 5√5, তাহলে 5√5। এটা হচ্ছে আমাদের সরণ। তো এই যে সরণটা তুমি আবার নিচের ক্ষেত্রে যদি সরণ বের করো, সরণ মানে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সংযোগ রেখা। নিচের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে সরণ। আদিতে ছিল এতে, সে কোন পথে ঘুরে কিভাবে আসছে সেটা ম্যাটার না, ম্যাটার হলো শেষ পয়েন্ট কই? শেষ পয়েন্ট এখানে। তাহলে এখানে সরণ হচ্ছে এটুকু। এটুকু কত? পুরোটা 10, এটুকু 4, তাহলে এটা হচ্ছে 6 মিটার। এখানে সরণ হচ্ছে 6 মিটার। তো দেখো এই যে উভয় ক্ষেত্রে তুমি দূরত্ব বের করছো, উভয় ক্ষেত্রে সরণ বের করতেছো। তুমি একটা পার্থক্য নোটিস করেছো? দূরত্ব তুমি বের করেছো নরমাল যোগ বিয়োগ দিয়া, মানে বীজগণিত দিয়া, কিন্তু সরণ বের করতেছো তুমি জ্যামিতি দিয়া। সরণ কি দিয়ে বের করতেছো? জ্যামিতি দিয়ে। জ্যামিতি ছাড়া তুমি সরণ বের করতে পারছো না। তাহলে এই যে সরণ, ভেক্টর রাশি, এদের যে আমরা নির্ণয় করব, এটা কি উপায়ে নির্ণয় করব? বীজগাণিতিক নিয়মে না জ্যামিতিক নিয়মে? উত্তর দাও, উত্তর দাও। সরণকে আমরা বীজগণিত দিয়ে বের করবো না জ্যামিতি দিয়ে বের করব? অবশ্যই জ্যামিতি। তাহলে মনে রাখবা ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব জ্যামিতিক নিয়মে হয়। বিশেষ করে আমরা যোগ বিয়োগ শিখতেছি, গুণ ভাগ পরে আসবো, গুণ ভাগ পরে আসবো। তাহলে লিখে নাও ভেক্টর রাশির যোগ বিয়োগ কোন নিয়ম ফলো করে? জ্যামিতিক নিয়ম ফলো করে। লিখো ভেক্টর রাশির যোগ বিয়োগ, ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক নিয়মে হবে। জ্যামিতিক নিয়মে হয়। ওকে, জ্যামিতি দিয়ে আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ বের করি। আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? কোনো ক্লিয়ার? জ্যামিতি দিয়ে করব। এখানেই সেটা ক্লিয়ার যে দেখো আমি সংখ্যা রেখায় এ থেকে যদি এখানে আসি, জাস্ট এই লাইনটুকু 6 মিটার, এ থেকে সিতে যাই এই লাইনটুকু, এই লাইনটুকু আমি কিভাবে নির্ণয় করতে পারবো? জ্যামিতি দিয়ে। এই যে 10 আর 5 দিয়ে যোগ করলেই তো হবে না, এটুকু বের করার জন্য আমার পিথাগোরাস অ্যাপ্লাই করতে হচ্ছে, তো জ্যামিতি দিয়েই বের করতে হচ্ছে, তাই না? ওকে, সো এই তো বুঝতে পারতেছো। তো মোটামুটি আমরা একটা জিনিস শিখলাম যে ভেক্টর রাশি যোগ বিয়োগ জ্যামিতিক নিয়মে হবে। এবার এই জ্যামিতিক নিয়মটা কিভাবে, কয়েকটা নিয়ম আমাদের জানতে হবে। ওকে, এবার দেখো তো জ্যামিতিক নিয়মে হবে। এবার একটা জিনিস খেয়াল করি,
আমাদের ভেক্টর অধ্যায়ে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো হচ্ছে লব্ধি নির্ণয় নিয়ম। কিসের নিয়ম? লব্ধি নির্ণয়ের নিয়ম। যেমন ধরো একটা ফুটবল, আমি আগে এক্সাম্পল দিই, পরে সাধারণ নিয়মটা পড়ব। এ হচ্ছে একটা ফুটবল। এই ফুটবলকে মেসি এসে এদিকে লাথি মারল, এটা হচ্ছে মেসির লাথি, মেসির লাথি এমএল। এবং অ্যাট এ টাইম রোনালদো এসে এদিকে লাথি মারল, এটা হচ্ছে রোনালদোর লাথি আরএল, মানে এটা মারছে কি রোনালদো আর এল, রোনালদোর লাথি। তোমরা বলতে পারবা ফুটবলটা কোন দিকে যাবে? ফুটবলটা কি, ফুটবলটা কি একবার মেসির দিকে যাবে আবার ঘুরে এসে রোনালদোর দিকে যাবে? এরকম হয়? ফুটবল কি দুই দিকেই যায়? বা একটা ফুটবলকে, যে আমরা যখন পাড়ায় খেলতাম, আমরা তার কোনো রুলস মুলস মেনটেন করতাম না, সবাই মিলে একটা বোতলকে ধরে উড়া ধরে লাথি মারতাম। তো সবাই মিলে যখন বোতলটাকে লাথি মারছো, বোতলটা কি সব দিকে যাচ্ছে নাকি যে কোনো একটা দিকে যাচ্ছে? সেই উত্তরটা দাও। আমরা স্কুলের বারান্দায় খেলেছি, তাই না? তখন বোতল যখন লাথালাথি করতাম, সেই বোতলটা সকলের দিকেই যেত নাকি যে কোনো একটা দিকে যেত? যে কোনো একটা দিকে যাবে, একটা দিকে যাবে। আর যেই দিকে যাবে সেটা হলো মেসি আর রোনালদোর লাথির লব্ধি লাথি, মানে লব্ধি বলতে বোঝে রেজাল্টেন্ট বা ফলাফল। তাহলে ভাই ফুটবলটা মোটামুটি মেসি আর রোনালদোর এই যে দুজন লাথি মারছে, এই দুই লাথির মাঝ বরাবর যাবে, তাই না? ধরো এটা গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধিটাকে যদি আমি আর দ্বারা প্রকাশ করি, রেজাল্টেন্ট আর হবে রোনালদোর লাথি যোগ মেসির লাথি। এই হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। এটা দ্বারা বোঝাচ্ছে মেসির লাথি আর রোনালদোর লাথির এই দুইটা ভেক্টরের সমষ্টি বা দুইটা ভেক্টর মিলিত হয়ে লব্ধি আর সৃষ্টি করেছে। এবার আমার এই লব্ধির মান বের করতে হবে। এটা দিয়ে তার আমরা লব্ধির মান বের করতে পারি না। আমি বললাম এটার লাথির জোর হচ্ছে 10 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন। তাহলে এটা কি 10 প্লাস 5 হবে? না, আমরা আগেই বলছি এটা বীজগণিত ভাবে বের করা যাবে না, জ্যামিতি দিয়ে বের করতে হবে। এই যে নতুন ভেক্টরটা, এটা জ্যামিতি দিয়ে কিভাবে বের করব সেটাই তো জানা দরকার। এই লব্ধিটা কোন বরাবর হবে সেটাই তো জানা দরকার। সেজন্য ভেক্টরের কিছু নিয়ম আছে। প্রথমটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা আমার সাথে লিখো। প্রথমটির শীর্ষবিন্দুর সাথে প্রথমটির শীর্ষবিন্দুর সাথে
আমি চার্জ দেওয়ার সময় লাইন পাইনি, এর কারণে। হ্যালো, চার্জ দেওয়ার সময় দেখে এই এখানে দেখো লাইট, এখন ঠিক আছে। হ্যাঁ পোলাপাইন, কি অবস্থা? এই যে নতুন রোড দিয়ে দিছে। আচ্ছা, তো চলে আসলাম আমি আবার। কই গেল? হ্যালো হ্যালো হ্যালো, আমার কমেন্ট কই? কমেন্ট দেখা যাচ্ছে না যে। ওকে, সো আমার মনে হয় অল ক্লিয়ার আছে। তারপরে যদি তোমাদের কোনো ঝামেলা মনে হয় আমাকে বলতে পারো। ওকে, হুম, ওকে, চলে আসছে সব কমেন্ট। আচ্ছা, তো এবার ক্লিয়ার। তো সবাই এটা লিখো, আগে এটা লিখো। ভালো হয়েছে, শোনো নাই, আগে এটা লিখো, এটা আগে লিখো। এই যে বোর্ডে যেটা লেখা আছে এটা কি লেখা হয়েছে সবার? বোর্ডে যেটা লেখা আছে এটা কি সবার লেখা হয়েছে? সাউন্ড উধাও হয়ে গেছিল। ওকে, এটা কি লেখা হয়েছে সবার? প্রথমটার পাদবিন্দু, এরপর থেকে সাউন্ড নাই ভাইয়া, তাহলে তো ভালো। এই যে এখান থেকে শিখো, প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরের দৈর্ঘ্য হবে লব্ধির মান এবং দিক। আচ্ছা, প্রথম কথা আমরা তো বুঝলাম যে লব্ধি বা রেজাল্টেন্ট আমার জ্যামিতিক নিয়মে বের করতে হবে। মানে রেজাল্টেন্টের দৈর্ঘ্যটা আমার জ্যামিতিক নিয়মে বের করতে হবে, রেজাল্টেন্টের ডিরেকশনটা আমার জ্যামিতিক নিয়মে বের করতে হবে। ফিজিক্সের ডিরেকশন বলতে অ্যাঙ্গেল বোঝায়, অ্যাঙ্গেল। ওকে, সো আমরা অ্যাঙ্গেল এবং দৈর্ঘ্য জ্যামিতি দিয়ে বের করব। ওকে, ডান, দ্যাটস ইট। এখন আমরা জাস্ট দেখতে চাই লব্ধি কিভাবে সৃষ্টি হয়। সো লব্ধি কিভাবে সৃষ্টি হয় সেটা আমাকে বলে দিবে সাধারণ নিয়ম। তো সাধারণ নিয়মটা সবাই একটু লিখা ফেলো। লিখার পরে আমরা দেখো সাধারণ নিয়মটা এক্সপ্লেইন করি। সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়ম হচ্ছে এটা বাদ, এই চিন্তা ভাবনা বাদ, মেসি রোনালদো বাদ, এটা পরে আসতেছি। সাধারণ নিয়মটা কি? এটা হচ্ছে লব্ধি নির্ণয়ের সাধারণ নিয়ম। মানে লব্ধি কিভাবে বের করবা এটার একটা সাধারণ নিয়ম আছে। তো নিয়মটা বুঝো। নিয়মটা হলো যে ধরো এ হচ্ছে একটা ভেক্টর, কথা বুঝো, এ হচ্ছে একটা ভেক্টর। এটার কত সোজা জিনিস দেখো, এটার পাদবিন্দু এটা, শীর্ষবিন্দু এটা, এটা হচ্ছে এ ভেক্টর। এবং আমাদের আরো একটা ভেক্টর, এই যে এটা, এটা মনে করো বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো দেখো তো এখানে একটা কাহিনী হয়ে গেছে। কাহিনীটা কি? যে দুইটা ভেক্টর এমন ভাবে আছে যে প্রথমটার শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টার পাদবিন্দু এইভাবে আছে। তাহলে এই দুইটা ভেক্টর মিলে যেই লব্ধিটা সৃষ্টি হবে, এই দুইটা ভেক্টর মিলে যেই লব্ধিটা সৃষ্টি হবে সেটা কোন বরাবর? একটু আগে তো বলছো মেসি মারতেছে এদিকে, রোনালদো মারতেছে এদিকে, লব্ধি হবে মাঝ বরাবর, তখন বলতে পারছো। বাট এখন আমাদের লব্ধিটা কোন দিকে? এখন আমাদের লব্ধিটা হবে কোন দিকে সেটাই আমরা জানবো সাধারণ নিয়ম থেকে ভাই। এই যে দেখো সাধারণ নিয়মে বইলাই দিছে যে যদি একটা আরেকটার পিছনে লাইগা থাকে তাহলে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটাই হচ্ছে আমাদের লব্ধির মান এবং তার দিকই হবে লব্ধির দিক। তাহলে এই যে এইভাবে যদি একটা আরেকটার পিছনে লাইগা থাকে তাহলে এটার প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত যেই সবুজ কালার ভেক্টরটা আমরা আঁকলাম, এই যে এটাই হবে এই দুইজনের লব্ধি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের লব্ধি আর, এবং এই আর হচ্ছে এ এবং বি এর মিলিত। ওকে, এটা দ্বারা কিন্তু মান বের করতে পারছি না, এটা দ্বারা আমরা খালি বুঝলাম যে লব্ধিটা কেমনে হবে। লব্ধিটা হবে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত। এটার দৈর্ঘ্য যদি বের করতে পারো, দেখো ভালো কথা বুঝো, এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে এটার মান। আর এটার দিক, যেহেতু ভেক্টর রাশি, মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। সো আমি যদি কোনোভাবে বিলকি ঝিলকি করে দৈর্ঘ্য বের করতে পারি
তাহলে এটা মান বের করা শেষ। এবার দিক কেমনে বের করব? দিক বলতে বোঝায় ফিজিক্সে, দিক বলতে একটু লিখে নাও, ফিজিক্সের দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে যাচ্ছে। বাম দিক, ডান দিক, উত্তর দিক, পশ্চিম দিক এগুলো বলা যাবে না, বলতে হবে কত অ্যাঙ্গেলে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমার এটার মান তো বের করতে হবেই, দৈর্ঘ্য তো বের করতে হবে, এবং একই সাথে এটা কত অ্যাঙ্গেলে যাচ্ছে, থিটা মানে লব্ধির উৎপন্ন কোণ, এই থিটাটা হচ্ছে লব্ধির উৎপন্ন কোণ, এই দুইটা জিনিস বের করতে হবে। আমরা কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার? আমরা কি সাধারণ নিয়মটা ক্লিয়ার? তো সাধারণ নিয়মটা 1 নম্বরের জন্য পরীক্ষায় আসবে, যে দুইটা ভেক্টর যদি এমনভাবে ক্রিয়া করে যে প্রথমটির শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টির পাদবিন্দু যুক্ত থাকে, তাহলে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত ভেক্টরটি হবে লব্ধি, ওই ভেক্টরের দৈর্ঘ্য হবে লব্ধির মান, এবং ওইটার দিক হবে লব্ধির দিক। শেষ। এটা তো সোজা জিনিস, সোজা জিনিস না? এই যে দেখো, একটু আগে আমরা যে আবুলের উদাহরণটা দিলাম, আবুল কি করছে? আবুল না, আমাদের হৃদয় ভাইয়ার কথা চিন্তা করো, সে এ থেকে বিতে গেছে, হৃদয় ভাইয়া এ থেকে বিতে গেছে 10 মিটার, 10 মিটার। এবার হৃদয় ভাইয়ের হুট করে মনে হলো সে সাদিয়া ভাবিরে পিছনে ফালায় রেখে আসছে, তো সে আবার বি থেকে এদিকে একটু ব্যাক করছে, এখানে ব্যাক করছে, এই ব্যাকটুকু হচ্ছে 4 মিটার। তো আমার প্রশ্ন হচ্ছে হৃদয় ভাইয়ার সরণ কোনটা বা লব্ধি কোনটা? লব্ধি কোনটা? লব্ধি সরণ কোনটা? তো মনে রাখবা হৃদয় ভাইয়ের লব্ধি সরণ হচ্ছে যে এ থেকে সি, এটাই হচ্ছে হৃদয় ভাইয়ার লব্ধি সরণ। মানে এটা আমরা কেমনে বের করি? দেখো কেমনে বের করি, ওই যে দেখা যাক সাধারণ নিয়ম দিয়ে বের করা যায় কিনা, দেখি সাধারণ নিয়ম দিয়ে বের করা যায় কিনা। দেখো সাধারণ নিয়ম ছিল, দুইটা ভেক্টর যদি এমনভাবে কানেক্টেড থাকে যে প্রথমটির শীর্ষবিন্দু দ্বিতীয়টির পাদবিন্দু, মানে প্রথমটির শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয়টার পাদবিন্দু, দেখো আমাদের প্রথম ভেক্টরটা হচ্ছে এইটা, এই যে এ বি, আর দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে এইটা, দ্বিতীয় ভেক্টর অন্য কালার দিয়ে দেখিয়েছিলাম, এইটা দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে এইটা বিসি। এখানে একটা ভেক্টর হচ্ছে এবি ভেক্টর, এবি ভেক্টর হচ্ছে একটা, এই যে এ থেকে বি। এবার দেখো বি এর মাথা থেকে শুরু করে এই সবুজ কালার ভেক্টরটা বি থেকে সি, বিসি ভেক্টর হচ্ছে এটা। তাহলে দেখো তো এবি ভেক্টরের মাথায় বিসি ভেক্টরের পা লাগানো আছে, তাহলে প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টার পাদবিন্দু লাগানো আছে। তাহলে এবার লব্ধি কোনটা? লব্ধি হচ্ছে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত সংযোগ লাইন। এই যে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু সংযোগ করে দাও, প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু পর্যন্ত, এই যে এটাই হচ্ছে লব্ধি। তো একটু আগেই তো আমরা দেখলাম এটুকুই তো লব্ধি হইতে হবে, তাই না? এটাই তো আমার লব্ধি হইতে হবে। তার মানে কি সাধারণ নিয়মটা বুঝতে পেরেছো? এখানে এই হচ্ছে সাধারণ নিয়ম, এই তো এই হচ্ছে সাধারণ নিয়ম। তো ভেক্টরের যোগের সাধারণ নিয়মটা কি? প্রথমটার শীর্ষবিন্দু থেকে প্রথমটার পাদবিন্দু থেকে দ্বিতীয়টার শীর্ষবিন্দু, এই যে কল্পনা করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে লব্ধি কোনটা? এই যে এটার পাদ থেকে এটার শীর্ষ জোড়া লাগাই দিব, শেষ, এটাই হচ্ছে লব্ধি। এবং দিস ইজ কল্ড সাধারণ নিয়ম। ওকে, না বুঝলে নাই, পরেরটা বুঝবা। পরেরটা হচ্ছে ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি। ত্রিভুজ সূত্রটা কি? দেখো কি বলছে, একটি ত্রিভুজের, তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। ধরো এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই হচ্ছে একটা ত্রিভুজ, ছোট করে অঙ্কন করি। ওকে, এই হচ্ছে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ। ওকে, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, মানে সন্নিহিত বাহু মানে পরপর দুইটা বাহু, বাহু দ্বারা একই ক্রমে, এই কথাটা মাথায় রাখতে হবে, একই ক্রম মানে একই বরাবর, একই বরাবর, একই ক্রমে মানে পরপর আর কি, একই ক্রমে। দেখো একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে, মানে ধরো এ বি সি, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু নাও। সন্নিহিত বাহু বলতে এই বাহু, মনে করো এই বাহু এবং এই বাহু, এই হচ্ছে দুইটা সন্নিহিত বাহু, পরপর দুইটা বাহু, একই ক্রমে দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করলে। একই ক্রমে বলতে দেখো এটার দিক যেদিকে, তারপরে ঠিক তার এটার দিক মানে হচ্ছে যেই বরাবর বাহু সেই বরাবর দিক, মানে এদিকে যাচ্ছ এরপরে এদিকে যাচ্ছ, তাই না? তাহলে একই ক্রমে দুইটা ভেক্টর যদি নির্দেশ করে, এই যে দুইটা বাহু দ্বারা একই ক্রমে দুইটা ভেক্টর যদি নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। বিপরীত ক্রমে বলতে বোঝায় এরা যেই ক্রমে আছে ঠিক তার বিপরীত ক্রমে, এই যে এদিকে
এই হচ্ছে এসি, এই এসি বাহুটাই এই এবি এবং বিসির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অর্থাৎ আমরা লিখতে পারবো এই এসিটাই হচ্ছে এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের লব্ধি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? কথা কি ক্লিয়ার? যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, এই যে কোনো দুইটা বাহু বলতে অবশ্যই সন্নিহিত দুইটা বাহু হইতে হবে। তুমি এই বাহু আর এই বাহু নিলা হবে না, সন্নিহিত মানে পরপর। তাহলে এই বাহু আর এই বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, দেখো এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর নির্দেশ করতেছে, তাহলে ত্রিভুজে যে 3 নাম্বার বাহুটা থাকবে অবশিষ্ট বিপরীত ক্রমে, মানে ঠিক এই উল্টা দিকে এই এবি আর বিসির লব্ধি নির্দেশ করবে। তার মানে আমাদের এই এসিটা হচ্ছে এবি আর বিসির লব্ধি। ত্রিভুজটা যে এমন হইতে হবে তেমন না, ব্যাপারটা এমন না, ত্রিভুজটা এমনও হইতে পারে। তো যেমন দেখো আমি বললাম এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে পি ভেক্টর নির্দেশ করতেছে, এই বাহুটা কিউ ভেক্টর নির্দেশ করতেছে, তাহলে লব্ধি কোনটা? খুব সোজা, লব্ধি হচ্ছে তৃতীয় বাহুটা। তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে লব্ধি। বিপরীত ক্রমে বলতে এই যে এটা বিপরীত ক্রমে, মানে ভাই দেখো যদি আমি তৃতীয় বাহুটা এদিকে দিতাম তাহলে তিনটাই একই ক্রম হয়ে যেত, পর 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 পর। বাট বিপরীত ক্রম বলতে বোঝায় এই যে এটা, মানে এরা যেই বরাবর, মানে এদের দুইজনকে একই মানে বিপরীত দিকে, এটাই বোঝায় বিপরীত ক্রম। তাহলে এই যে এটা যদি পি বা এই বাহুটা যদি পি ভেক্টর হয়, এই বাহুটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে এই হচ্ছে আমাদের লব্ধি, এবং এই লব্ধি সমান লিখতে পারবো পি প্লাস কিউ। এটা হলো ভেক্টরের ত্রিভুজ সূত্র। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যদি আরো ত্রিভুজ দেই, দেখো আমি একটু মুছে নিচ্ছি। ওকে, সো আশা করি ভেক্টরের ত্রিভুজ বিধি বুঝতে পেরেছো। একটা ত্রিভুজের দুইটা বাহু একই ক্রম এবং বিপরীত ক্রমে, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। একই ক্রমে দুইটা ভেক্টরের মান এবং দিক নির্দেশ করলে ত্রিভুজের যে 3 নাম্বার বাহুটা থাকবে বিপরীত ক্রমে ওই বাহুটা লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। মানে 3 নাম্বার অবশিষ্ট বাহুটা ত্রিভুজ যেমনই হোক, মনে হচ্ছে যে ভাই আমি আবার জীবনের সর্ববাঁকাতেরা ত্রিভুজ নিব, এই ত্রিভুজটা নিব, কিরে হইল না কেন? মনে করো তোমার এরকম একটা ত্রিভুজ নিলা, ওকে, এই হচ্ছে একটা ত্রিভুজ। এবার যে কোনো দুইটা বাহু সাপোজ একই ক্রমে হইতে হবে। মনে করো এই বাহুটা আর এই বাহুটা একই ক্রমে দুইটা ভেক্টর নির্দেশ করতেছে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে অবশিষ্ট বাহু কোনটা? 3 নাম্বারটা, এই যে 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা যদি এই দিকে দাও তাহলে কিন্তু বিপরীত ক্রম হইল না, কারণ দেখো এই যে সার্কেলের মতো হলে একই ক্রম, যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এটা একই ক্রম হয়ে গেছে। বিপরীত ক্রম মানে ওরা যেদিকে ঘুরতেছে তার উল্টা দিকে দিতে হবে, মানে এই যে এইভাবে দিতে হবে। তাহলে এই 3 নাম্বার বাহুটাই হবে এদের লব্ধি। বিপরীত ক্রমে 3 নাম্বার বাহুটা হবে পি আর কিউ এর লব্ধি। এই হচ্ছে আমাদের লব্ধির ত্রিভুজের সূত্র, ত্রিভুজের লব্ধি মানে ত্রিভুজ বিধি। বুঝতে পারছি? ক্লিয়ার? আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি বুঝতে পারছি। এবার দেখি, চলো এটার উত্তর করো দেখি। চিত্রানুসারে নিচের কোনটি সঠিক? কেউ বলতে পারবা? চিত্রানুসারে নিচের কোনটি সঠিক? এটা যে পারবা সে ঢাবিয়ান, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল ক ইউনিটে। বলো বলো বলো, এটা কত হবে? ভাইয়া এই ধরনের কোয়েশ্চেন মানে হচ্ছে এটা ত্রিভুজ দিয়ে করছে, তুমি যেটা করবা যে একটার পিছে আরেকটা কে লাইগা আছে, এদেরকে বলা হয় একই ক্রমে। একটার পিছে আরেকটা লাইগা থাকা মানে এরা একই ক্রমে আছে। তাহলে দেখি না, তো পি কি কিউ এর পিছে লাইগা আছে? না, কারণ কিউ এর দিক এদিকে, পি এর দিক এদিকে, এরা মুখোমুখি, এরা পিছে লাইগা নাই। আমরা দেখতে চাই একটার পিছে আরেকটা কই লাইগা আছে। দেখো কিউ এর পিছনে আমাদের আর লেগে আছে, তাই না? এই যে কিউ এর পিছনে আর লেগে আছে, তাহলে এই দুইটা একই ক্রমে হলে যোগ করে দিব আর প্লাস কিউ। এবার আমরা দেখব বিপরীত ক্রমে কেউ আছে কিনা। ইয়েস আছে, দেখো এরা যেই ক্রমে ঠিক তার বিপরীত ক্রমে আছে কে? পি। তো আমরা ত্রিভুজ বিধি অনুযায়ী কি লিখতে পারি? একই ক্রমে যারা আছে তাদের লব্ধিটা হবে বিপরীত ক্রমে যে আছে সে। তাহলে এদের লব্ধি হবে বিপরীত ক্রমে যে আছে সে। এখন আমরা এই অপশনটা কোথাও খুঁজে পাচ্ছি কি? হ্যাঁ পাচ্ছি, বি নাম্বার অপশন। নট নেসেসারি যে আর কে অলওয়েজ লব্ধি হইতে হবে, পিও লব্ধি হইতে পারে, কিউ লব্ধি হইতে পারে। মোট কথা একটার পিছে আরেকটা লাইগা যদি থাকে, এই যে এখানে এই কথাটা তখন মাথায় আসতেছিল না, দেখো একটার পিছে আরেকটা লাইগা আছে, যে পি কিউ এর পিছে লাইগা আছে, এই যে কিউ যদি যে পি কিউ এর পিছে লেগে আছে, তাহলে পি প্লাস কিউ
সমান উল্টা দিকে যেটা আছে আর, মনে থাকে জানো। ওকে, এই তো সবাই পারছো, বি, ভেরি গুড। আচ্ছা, নিচের কোন চিত্রটি পি মাইনাস কিউকে সঠিকভাবে উপস্থাপন করে? চিত্রটা এখানে অপশনে নাই, আমি অপশনটা দিয়ে দিচ্ছি। চিত্রটা কি দেখো, এখানে তিনটা ত্রিভুজ আমি দিয়ে দিই, একটা ত্রিভুজ, দুইটা, তোমরা আমাকে বলবা তিনটা। এ হচ্ছে অপশন নাম্বার এ, অপশন বি, অপশন সি। তোমরা বলবা নিচের কোনটি আর ইকুয়াল পি মাইনাস কিউকে রিপ্রেজেন্ট করে। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। ওকে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে আর। ওকে, আর এটা হচ্ছে আর, এটা পি, এটা কিউ। বলো নিচের কোন চিত্রটি আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ ভেক্টরকে রিপ্রেজেন্ট করে? বলো। তুমি খালি কি দেখবা ভাই, এত কিছু দেখার তোমার টাইম নাই। ত্রিভুজ দিলে তুমি খালি দেখবা কে কার পিছে লাগা আছে, এরপর তুমি সূত্র লিখবা। কে কার পিছে লাগা আছে, দেখো কে কার পিছনে লেগে আছে। ফার্স্ট অফ অল এ নাম্বার অপশনটা আমরা দেখি। এ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি পি কিউ এর পিছে লাগা আছে, তাহলে পি প্লাস কিউ একই ক্রমে যারা আছে যোগ করে দিব। এখন আর কি বিপরীত ক্রমে আছে ভাই? তোমরা বলো এখানে চিত্র অনুযায়ী আরটা কি বিপরীত ক্রমে আছে? না। তাহলে যারা যারা এটা সমান আর লিখবা তারা কিন্তু বাস, কারণ এখানে আর হবে না, আর বিপরীত ক্রমে নাই। তাহলে আমরা যেটা করব, আরটাকে আমি বিপরীত ক্রমে জোর করে বানাবো। ভাইয়া এটা যদি আর ভেক্টর হয় এদিকে, এ হচ্ছে আর ভেক্টর এইদিকে, তাই না? তারপর বিপরীত ক্রমের আর ভেক্টর লাগবে। তাহলে এটা যদি তুমি বিপরীত বানায় দাও, মানে এই আরটাকে তুমি যদি উল্টায় দাও এইদিকে, তাহলে এই আর কি আর আর থাকবে নাকি আর মাইনাস আর হয়ে যাবে? আমাকে উত্তর দাও। একটা ভেক্টরকে তুমি যখন উল্টিয়ে দিচ্ছ সেটা কি তার বিপরীত ভেক্টর হয়ে যাচ্ছে না? এ ভেক্টর উল্টাইলে হয়ে যাবে মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর উল্টাইলে হয়ে যাবে মাইনাস বি ভেক্টর। আমাদের আর ভেক্টরটা আছে, আমি এটাকে বিপরীত ক্রমে বানাতে চাওয়ার জন্য আরটাকে উল্টিয়ে দিলাম, তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস আর ভেক্টর। তাহলে যে বিপরীত ক্রমের ভেক্টরটা হবে মাইনাস আর, তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে মাইনাস আর ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি এই চিত্রর মর্মার্থ মানে হলো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এটা যেন সবার মাথায় থাকে। সো এখানে হিজিবিজি আর করলাম না, তোমরা বুঝে নিবা পরবর্তীতে। হ্যাঁ, তোমরা অবশ্যই পরবর্তীতে এটা বুঝে নিবা যে এই চিত্রের মর্মার্থ মানে হলো পি কিউ আর ইজ ইকুয়াল টু 0, কারণ পি প্লাস কিউ হচ্ছে মাইনাস আর এর সমান, এটা তো প্লাস আর, এটাকে যদি আমি উল্টায় দিই এদিকে তাহলে সেটা হয়ে যাবে মাইনাস আর, তখন পি প্লাস কিউ সমান মাইনাস আর হতো। তো পি প্লাস কিউ সমান মাইনাস আর মানে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। মনে থাকবে? কথা কি ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? আর এর পিছনে আর, আচ্ছা দেখি এবার পরেরটা দেখি। পরেরটা দেখি, বি নাম্বার অপশনটা দেখি তো। এখানে কে কার পিছে লেগে আছে? এখানে পি এর পিছনে কিউ লেগে আছে, তাহলে আমরা লিখতে পারি কিউ প্লাস পি, এরা একই ক্রমে। এবার তৃতীয় বাহুটা দেখবো বিপরীত ক্রমে কিনা। দেখো এরা যেই ক্রমে আছে এটা কিন্তু তার উল্টা ক্রমে, তাহলে বিপরীত ক্রমে আর আছে, তাহলে আর সমান কিউ প্লাস পি লেখা যায়। আর সমান কিউ প্লাস পি এখানে লিখতে পারবো। এবার এখানে দেখি, দেখো ফার্স্ট অফ অল দেখি কে কার পিছনে লেগে আছে। এখানে কিউ এর পিছনে আর লেগে আছে, তাহলে আমরা লিখতে পারবো আর প্লাস কিউ একই ক্রমে, আর প্লাস কিউ একই ক্রমে। এখন 3 নাম্বার বাহুর দিকে তাকাও, 3 নাম্বার বাহু কিন্তু বিপরীত ক্রমে, বিপরীত ক্রমে মানে এটা সমান পি। তাহলে এখানে খেয়াল করো, আমরা লিখতে পারবো আর সমান পি মাইনাস কিউ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে কোনটা? সি। আমার যদি এইটুকু বুঝো তাহলে ত্রিভুজ সূত্রর নারী ভুরি সব তুমি উদ্ধার করতে পারবা। এটুকু কি ক্লিয়ার? আমরা খালি দেখবো কে কার পেছনে লেগে আছে, ওই দুইটার যোগফল। এবার তৃতীয় বাহুটা যদি বিপরীত ক্রমে থাকে তাহলে তার সমান দিব, তৃতীয় বাহুটাও যদি একই ক্রমে থাকে তাহলে তৃতীয় বাহুটাকে মাইনাস করে সমান লিখব। যেমন এখানে দেখতে পাচ্ছি আর মানে পি কিউ এর পিছে লেগে আছে, এদের যোগফল
তৃতীয় বাহুটা সমান দেওয়ার আগে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় বাহুটা একই ক্রমে, বিপরীত ক্রমে নাই। এই কারণে বিপরীত ক্রমে বানানোর জন্য মাইনাস আর করলাম, তাহলে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। আমরা কি বুঝছি বি? কারণ আচ্ছা ক্লিয়ার হওয়াটা উচিত, এর চেয়ে সোজা কিছু নাই। এখন এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে বহুবার আসছে। পারবো না আমরা এরকম কোয়েশ্চেন দিলে? একদম কানার ভাই অন্ধও পারবে, তো তোমরা কেন পারবে না? তোমরা পারবাই। ওকে, সো এবার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ত্রিভুজ সূত্র থেকে লব্ধির মান এবং দিক নির্ণয়। সবাই টাইটেল দাও, ত্রিভুজ সূত্র থেকে লব্ধির মান এবং দিক নির্ণয়, আজকের ক্লাসের লাস্ট টপিক। ওকে, এবং এইটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করব। আমরা তো দেখলাম আমরা, আচ্ছা ত্রিভুজ সূত্র থেকে আমরা কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো লব্ধি কোনটা। আমরা জাস্ট এটা বের করতে পারবো লব্ধি কোনটা, কিন্তু লব্ধির মান, লব্ধির দিক, এগুলো কি বের করা শিখেছি? শিখি নাই। এবার আমরা সেটা শিখবো। লিখো, এই কারণে আমি র্যান্ডম একটা ত্রিভুজ নিব, র্যান্ডম ত্রিভুজ, মন চাইছে যেন। তোমার মন চাইলে তুমি অন্যরকম ত্রিভুজ নিতে পারো। আমি এরকম একটা ত্রিভুজ নিলাম, এটা মনে করো একটা ত্রিভুজ, র্যান্ডম একটা ত্রিভুজ। নাম দাও, এটা দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। র্যান্ডম একটা ত্রিভুজ নিলাম। ওকে, এই ত্রিভুজে আমি বললাম যে এইখানে এটা এইদিকে, এটা এইদিকে, তাহলে লব্ধি কোন দিকে বলো? লব্ধি কোনটা? এবি ভেক্টর আর বিসি ভেক্টর বুঝলাম। আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী এই যে বিসির পিছে এবি লেগে আছে, তাহলে তৃতীয় বাহুটা হবে লব্ধি, অবশ্যই বিপরীত ক্রমে। তাহলে এই বিপরীত ক্রমে এই এসি হচ্ছে লব্ধি। তো আমরা লিখতে পারবো এখান থেকে যে এসি ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটা লেখা যাবে। এটার নাম যদি দেই পি ভেক্টর, এটার নাম যদি দেই কিউ ভেক্টর, এটার নাম যদি দেই আর ভেক্টর, আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা লিখতে পারলাম। এবার আমরা এই আর এর ভ্যালুটা বের করব। কি বের করব? আর এর ভ্যালু। আর এর ভ্যালুটা বের করব, মানে আর এর মানটা কত। আচ্ছা, আর এর মান বলতে কি বোঝায়? আর এর মান বলতে কি বোঝায়? আর এর মান বলতে বোঝায় এসির দৈর্ঘ্য। আর এর মান বলতে বোঝায় এসি এর দৈর্ঘ্য, তাই না ভাইয়া? আর এর মান বলতে বোঝায় এসি এর দৈর্ঘ্য, এই যে এটার দৈর্ঘ্য। তুমি লব্ধি টব্ধি সব ভুলে যাও, তুমি এখন এসি এর দৈর্ঘ্য বের করবা, এসি এর দৈর্ঘ্যটা বের করবা। ধরো এবি দেওয়া আছে আর বিসি দেওয়া আছে, এই যে এই বাহুটা আর এই বাহুটা দেওয়া আছে, ত্রিভুজের তৃতীয় বাহুটা তোমার নির্ণয় করতে হবে, এটাই তুমি বের করবা। এখন এটা বের করার জন্য আমরা একটা কাজ করি। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা লম্ব টেনে দেবো। এখান থেকে আমি একটা লম্ব টেনে দেবো। ওকে, এখন উপপাদ্য আর কি। আর যারা উপপাদ্য ভয় পাও তারা একটু এদিকে খেয়াল করে দেখবা, মজা পাচ্ছ। এবং এটার একটু বর্ধিত করে দেবো। কি করলাম? এখান থেকে লম্ব টেনে দিলাম, এটা বর্ধিত করে দিলাম, এবং এরা ডি বিন্দুতে এসে মিলিত হলো। অর্থাৎ আমি সিডি লম্ব টানলাম এবং বি কে বিডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। আমার টার্গেট হলো এই এসি বের করা, এসি এর দৈর্ঘ্যটা বের করা। দৈর্ঘ্যটার হবে লব্ধির মান। তো এবার দেখো তো, এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, সেটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি, সমকোণী, তাই না? ত্রিভুজ এডিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এডিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এসি এর দৈর্ঘ্যটা বের করবো এবার। তো এখানে আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান লম্ব, লম্ব স্কোয়ার, লম্ব কত? সিডি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে এডি স্কোয়ার। সন্দেহ আছে? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এখানে ভেক্টর সাইন আমি দিব না, কারণ আমি মান বের করতেছি, আমি দৈর্ঘ্য বের করতেছি। দৈর্ঘ্য বের করতে হলে কোনো ভেক্টর সাইন দিতে হবে না, আমরা জাস্ট মান বের করতেছি, এই যে মান এবং দিক নির্ণয়। তো এইখানে এটুকু বুঝতে পারছি আমরা, বর্ধিত করে এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যে আমরা এসি এই দৈর্ঘ্যটা বের করব, তাহলে লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এডি, তাহলে এসি স্কোয়ার, এসি মানে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে এটা লম্ব এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা পাবো এসি স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া লম্বটাও জানি না ভূমিটাও জানি না, আমাদের তো খালি জানা আছে এবি আর বিসি, তাহলে এখানে কোনো মতে আমার এবি আর বিসি কে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা যাদের উপপাদ্য বলতেছে ভালো লাগে না, এটা দেখো উপপাদ্য কিছু না, এটা একদম সোজা, সমকোণী পিথাগোরাস পারলেই হবে। এবার দেখো
আমিও পারতাম না, তারপর আমি পারি। এই যে সিডি, সিডিটা তোমার অজানা তাই না, তুমি খালি জানো বিসি বাহুটা চিনো। তো এই কারণে আমি একটা কাজ করব, এখানে একটা ছোট্ট ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, তোমার সিডি লাগবে, তোমার সিডি লাগবে। সিডি লাগার জন্য এই যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি দেখা যাচ্ছে? এই ত্রিভুজটাকে আমি একটু নিচে আলাদা করে আঁকবো। এই মনে করো সেই ত্রিভুজ, এটা মনে করো সেই ত্রিভুজ। এই যে এই ত্রিভুজটাকে এইভাবে আঁকলাম আলাদা করে। এই ত্রিভুজের আমি কোন কোন বাহু জানি? বি, সি, ডি। আবার সিডিটাকে জানতে হবে, আমি জানি কি বিসি বাহুটা জানি। এই কোণটা দেওয়া থাকবে, এই কোণটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো এই কোণটা হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই না? এই কোণটা দেওয়া থাকবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। তো এই কোণটা ধরো আলফা, তাহলে এই কোণটা হচ্ছে আলফা। তো তোমার বিসি বাহুটা জানা আছে, সিডিটা জানা নাই। বলো তো ভাইয়া, এই ত্রিভুজের লম্ব এবং আলফা এবং বিসি এর মধ্যে সম্পর্ক কি, কেউ বলতে পারবা? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে বিসি। সুতরাং এখানে সিডি বাহুটা হচ্ছে বিসি সাইন আলফা। এই ত্রিভুজের এই ভূমিটা কত, বিডিটা কত বলতে পারবা? ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কজ আলফা, কজ আলফা, কজ আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হলো বিডি, অতিভুজ হচ্ছে বিসি, তাহলে ভূমি হচ্ছে বিডি সমান হচ্ছে বিসি কজ আলফা। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? এই যে দেখো ছোট্ট ত্রিভুজের এই সবুজ অংশটা আমি জানতাম না, সেটা জেনে নিলাম, সেটা হচ্ছে বিসি সাইন আলফা। আবার এই ছোট্ট ত্রিভুজের এই ডট অংশটা জানতাম না, সেটাও আমি জেনে নিলাম, সেটা হচ্ছে বিসি কজ আলফা। এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আলফাটা হলো এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ। কেমনে বুঝলাম? এই যে এই ভেক্টরটাকে সামনে এনে দিলেই তুমি দেখো মধ্যবর্তী কোণটা পাবা, পায়ে পা মিললেই মধ্যবর্তী কোণটা পাবা। সো আলফাটা দেয়া থাকবে, আলফাটা দেয়া থাকবে, হ্যাঁ আলফা দেয়া থাকবে, মধ্যবর্তী কোণ দেয়া থাকবে। আমরা খালি দুইটা জিনিসই জানতাম না, এই ডট লাইনটা আর সবুজ লাইনটা, সেটা জেনে ফেলছি না? এই ছোট্ট ত্রিভুজ থেকে জেনে ফেলছি না? অপারেশন করে জেনে ফেলছি না? এই তো জেনে ফেলছো। এবার খালি এই সিডি আর এডির মানটা বসায় দাও। ভাই সিডির মান কত? সিডি হচ্ছে বিসি সাইন আলফা, তাহলে সিডি স্কোয়ার মানে হলো বিসি সাইন আলফা এর স্কোয়ার। এবার এডি কত? এই যে এডি, এ থেকে ডি এর দিকে তাকাও, এডি মানে হলো এবি প্লাস বিডি। এডি মানে হচ্ছে এবি প্লাস বিডি এর উপরে হোল স্কোয়ার। এই যে এডি এর জায়গায় এই যে পুরোটা এডি, এডি মানে এবি প্লাস বিডি, তাহলে এবি প্লাস বিডি লিখলাম। এবার বলো এটা কি হবে? বিসি সাইন আলফা এর হোল স্কোয়ার। আর দেখো তো এবি তো আমি জানি, কিন্তু বিডি তো জানি না। বিডি মানে এই ডটেড লাইনটা তো জানি না, কিন্তু ডটেড লাইনের মান জানা আছে বিসি কজ আলফা, তাহলে বিডি মানে হচ্ছে বিসি কজ আলফা এর হোল স্কোয়ার। এখন এই লাইনে সবই তুমি জানো, তুমি তো এবি বাহু জানতা, বিসি বাহু জানতা, এই দুইটা বাহু জানতা না? দেখো এবি বিসি সবই আছে এবং আলফাটাও জানা আছে। এখন এটাকে সমাধান করতে হবে। সমাধান করো। বিসি মানে কি? বিসি মানে কিউ সাইন আলফা, এটা হচ্ছে কিউ সাইন আলফা এর হোল স্কোয়ার প্লাস এবি মানে কত? এবি মানে হচ্ছে পি, তাহলে পি প্লাস বিসি মানে কিউ কস আলফা এর হোল স্কোয়ার। এবার ছোটবেলার অঙ্ক, এটা স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, এটা যদি আমরা স্কোয়ার করি এ প্লাস বি হোল স্কোয়ার করি, আমরা কি পাবো? পি স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে কিউ কজ আলফা, এটা পুরোটা বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই পুরোটা স্কোয়ার, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার এখানে দেখো তো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা থেকে কিউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মানে 1। তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি? সাজিয়ে লিখলে পি স্কোয়ার প্লাস শুধু কিউ স্কোয়ার থাকবে, এই দুইটা থেকে শুধু কিউ স্কোয়ার থাকবে আর এইটা পড়ে থাকবে 2pq cos আলফা, 2pq cos আলফা। এবং এই যে সূত্রটা পেলাম, এটাই হচ্ছে লব্ধির মানের সূত্র।
এই যে এসি, এসিটাই তো লব্ধি, এই এসির জায়গায় লিখবো আমরা আর, আর এর উপরে কি আছে স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের লব্ধির মানের সূত্র। তো আমি যারা যারা বুঝো নাই তাদেরকে আমি আবারও বুঝাবো। ফার্স্ট অফ অল এটা তোলো আগে, এটা তোলো আগে, তারপর আমি আবারও বুঝাই, সমস্যা নাই। তাহলে লব্ধির মান হচ্ছে আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। সবাই বলো আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। উচ্চতা ও দূরত্বের অঙ্কের মতো, হ্যাঁ সোজা তো ভাই। এই হচ্ছে লব্ধির মান, এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে বের করলাম লব্ধির মান। আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, পানির মতো সোজা, ভেজাল কোনো কিছু নাই। আলফা হলো ভেক্টর দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এই যে জিনিসটা আমি এখানে আবারও বুঝাই, দেখো ভাই, দেখো এই যে চিত্রটা তো দেখতে পাচ্ছ নাকি, এই চিত্রটায় এই অ্যাঙ্গেলটা তোমার জানা আছে, ধরো আলফাটা জানা আছে তোমার। এই এবি বাহুর মান হচ্ছে পি, এটার মান পি। বিসি বাহুর মান হচ্ছে কিউ, এটার মান কিউ। তুমি কি বিডি জানো বা সিডি জানো? এটা তুমি নিজে বর্ধিত করছো না হিসেবের জন্য, তো বিডি আর সিডি তো তুমি জানো না, তাহলে এটা তুমি জানবা কেমনে? জানবা এই যে এইটা যদি কিউ হয় তাহলে এই বিডি হচ্ছে কিউ কজ আলফা, যেহেতু এটা ভূমি। এটা যদি কিউ হয় এই সিডি হবে কিউ সাইন আলফা। এবার যদি আমি লব্ধি বের করি, লব্ধিটা হচ্ছে এসি, এসি মানে আর, আর স্কোয়ার সমান এই যে পুরো ত্রিভুজের এডিসি ত্রিভুজের আর স্কোয়ার সমান লম্ব হচ্ছে সিডি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমি হচ্ছে এডি। এই যে এই এডিটা ভূমি, এডি মানে কি এবি প্লাস বিডি, এডি মানে কি এবি প্লাস বিডি এর স্কোয়ার। এবার খালি এই যে সিডির মানটা বসাবা আর বিডির মানটা বসাইলেই তুমি সুন্দর করে ফকাট করে আর এর মানটা পেয়ে যাবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। সো এই সূত্র দিয়ে আমি আর এর ভ্যালুটা বের করতে পারবো। দিস ইজ দ্য ফর্মুলা অফ লব্ধির ভ্যালু। একটু বাংলিশ মিলায় বললাম, সরি, দুঃখিত। তাহলে লব্ধির মানের সূত্র হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস আলফা। ভাইয়া পি কিউ এর কোন ভিতরের দিকে হলো না কেন? এই যে তানজিম ইসলাম, পুরো ক্লাস পরে তুমি যে একটা ছাগলের মতো প্রশ্ন করলা, এটা তো ঠিক না তানজিম। এই যে পি আর কিউ এর কোন কেন ভিতরের দিকে হইল না? এই যে দেখো সবাই দেখো, আচ্ছা তানজিমের প্রশ্ন করছে, বাট আমি জানি অনেকে এই কোশ্চেনটা নিয়ে আসো। ভাইয়া এই হচ্ছে পি, তাকাও আমার আঙুলের দিকে তাকাও, এটা হচ্ছে পি ভেক্টর, তাই না? আবার এটা হচ্ছে কিউ, এ হচ্ছে কিউ ভেক্টর। এখন কও এখন কি পায়ে পা মিলছে না পায়ের সাথে মাথা মিলছে? বলো বলো, উত্তর দাও। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কোনটা? পায়ে পা মিললে যেই কোণটা পাওয়া যায় সেইটা। এখানে কি পায়ে পা মিলছে? এখানে পায়ে পা মিলেছে? মিলে নাই। এখানে এটা সবুজটার পায়ের সাথে গোলাপিটার মাথা মিলছে, তাই পায়ে পা মিলাইতে হইলে এটাকে সামনে নিতে হবে। এই গোলাপিটারে ধরে যদি আমি সামনে নিয়ে যাই, যে এটা সামনে নিয়ে গেলাম, এই যে পায়ে পা মিলে এখানে যেই কোণটা, এই যে আলফা, এটা হবে মধ্যবর্তী কোণ। এই কারণে ভেতরেরটা, এই যে ভেতরেরটা কি কোণ? ভেতরেরটা কোণ না। এটাই তো আমরা শিখাইলাম এতক্ষণ ধরে, মধ্যবর্তী কোণ। এই জায়গাটি তো সেটার ব্যবহার। এতক্ষণ শিখে যদি বলো সীতা সারা বছর রামায়ণ পড়া, এখন যদি বলো মানে হচ্ছে সীতাকার বইন, তাহলে তো সমস্যা। প্রমাণটা অবশ্যই এক্সামে আসবে এবং প্রমাণটা সোজা, প্রমাণটা খুবই সোজা। সিডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভাই এটা যদি না পারো তাহলে তো আর পৃথিবীতে কিছু তোমার ফিজিক্স শিখতে হবে না। লম্ব মানে বিসি সাইন আলফা আর ভূমি মানে হচ্ছে এবি প্লাস বিডি, দেখাই যাচ্ছে। স্কোয়ার করলে আমরা আর এর মানটা পেয়ে যাচ্ছি। এটা দিয়ে কিন্তু আমরা আর এর মান বের করতে পারবো। যদি আলাদা আলাদা ভেক্টর দুইটার মান দেয়া থাকে এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে আমি আর এর মান বের করতে পারবো আমি এই সূত্র দিয়ে। ওকে, আমি তো আর এর মানটা বের করতে পারবো। বুঝতে পেরেছো? আই ইয়া বুঝছো তুমি? তানজিম, তানজিম একটু বলো ভাইয়া বুঝছি কিনা। ওকে, তাহলে এখানে আর এর মান আমরা হিসাব করতে পারবো। এখন আর তো একটা ভেক্টর, ভেক্টরের তো মান বের করলেই হয় না, ভেক্টরের দিকও লাগে। তাহলে এটা মান বের করে রাখছি আমি। দিক বের করার জন্য, দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল কত। দেখো অ্যাঙ্গেলটা বের করবো এখন। কত অ্যাঙ্গেলে আরটা আছে, আর কত অ্যাঙ্গেলে আছে? এই যে এটা আমাদের আর, তাই না ভাই? এই হচ্ছে আমাদের আর। আরটা পি এর সাথে এই অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এবার আমরা দিক বের করবো, দিক নির্ণয়। লিখো লব্ধির দিক নির্ণয়। লব্ধির দিক নির্ণয়। দিক কেমনে নির্ণয় করবো দেখি। লব্ধির দিক বলতে যে কোনো একটা ভেক্টরের সাথে
লব্ধি যত অ্যাঙ্গেল করে যায় সেই অ্যাঙ্গেলটা কেমনে বের করব? হ্যাঁ, এটাও খুব সোজা। এই যে এডিসি ত্রিভুজই দেখো, ত্রিভুজ এডিসির দিকে তাকাও, এডিসি, এই ত্রিভুজ থেকে এই যে এডিসি ত্রিভুজটা একটু খেয়াল করো ভাইয়ারা, এই যে দেখো এই যে এডিসি ত্রিভুজ, তাই না? এই এডিসি ত্রিভুজ থেকে তোমার বের করতে হবে এই যে এই কোণটা, এই চিপার কোণটা বের করতে হবে, থিটা। তো এডিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি থিটা বের করতে চাই তাহলে টেন থিটা, এটা থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? সিডি, লম্ব হচ্ছে সিডি, আর ভূমি হচ্ছে এডি। ভূমিটা কত? এডি। এই যে পুরা ভূমি হচ্ছে এডি। এখন তোমার কি মনে আছে যে সিডি, লম্ব হচ্ছে সিডি, আর ভূমি মানে এডি, মানে হচ্ছে এবি প্লাস বিডি। এই যে এডি, পুরোটার দিকে তাকাও, এডি মানে হলো এবি প্লাস বিডি, তাহলে এখানে হবে এবি প্লাস বিডি, কাজ শেষ, আর কিছু লাগবে না। এবার এই মানগুলো সব জানো তুমি, সিডির মানও জানো, এই যে সিডি মানে কিউ সাইন আলফা, আর বিডি মানে জানো কিউ কজ আলফা, শেষ। সুতরাং আমাদের টেন থিটার ফর্মুলা কি আসতেছে, মানে লব্ধির দিকের ফর্মুলা কি আসতেছে? লব্ধির দিক মানে টেন থিটা, সিডি মানে হলো কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, এবি মানে হলো পি, এবি মানে অনলি পি, আর বিডি মানে হলো কিউ কজ আলফা। এই হচ্ছে আমাদের লব্ধির দিকের সূত্র। টেন থিটা সমান, দেখো মনে রাখা সোজা, টেন থিটা সমান, টেন মানে কি? সাইন বাই কস না? তাহলে সাইন বাই কস, তাহলে উপরে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা মনে রাখার একটা অভিনব টেকনিক আছে, টেকনিকটা একটু মনে করা। এই দেখো এখানে লব্ধিটা থিটা কোণ কার সাথে তৈরি করেছে? পি এর সাথে। কার সাথে তৈরি করেছে? পি এর সাথে। তো খালি একটা কথা মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। তাহলে কার সাথে অ্যাঙ্গেল? লব্ধিটা কার সাথে থিটা কোণ বের করতেছো? লব্ধিটা যে যাচ্ছে, অ্যাঙ্গেলটা কার সাথে বের করছো? পি এর সাথে। তাহলে যে পি নিচে সিঙ্গেল, বাকি রইল কে? কিউ। তাহলে উপরে কিউ সাইন আলফা, নিচে প্লাস কিউ কজ আলফা, শেষ। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, উপরে সাইন আলফা, নিচে কজ আলফা, মানে বাকিটা সাইন আলফা, বাকিটা কজ আলফা। ভেক্টরই তো দুইটা, পি আর কিউ। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কে? কিউ। তাহলে উপরে কিউ সাইন আলফা, নিচে কি হবে? প্লাস কিউ কজ আলফা, শেষ। এই তো বুঝে গেছো। একজন বলতেছে আজকে লেকচারটা তিতা, একটু পরে মিরা হয়ে যাবে। লেকচারটা তিতা, তিতা জিনিস হজম করা শিখতে হবে বাচ্চা, ওকে? তাহলে লব্ধির মান এবং দিক, মানে এই যে এখান থেকে আমরা থিটার মান বের করে ফেলতে পারবো। তুমি যদি এই ত্রিভুজটা সমাধান না জানো তাহলে তোমার কাছে তিতা লাগাটা, পুরা ফিজিক্সই তোমার তিতা হয়ে যাবে। আমরা একটা ত্রিভুজ সমাধান করে একটা বাহুর দৈর্ঘ্য বের করছি, আর কিছুই না, তাও সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি তুমি সমাধান করতে গিয়ে বলো তিতা, যারা ক্লাসটা বুঝতেছে তাদের কাছে কিন্তু আবার মিডা লাগতেছে, ওকে? তাহলে লব্ধির মান এবং দিক। এবার আমরা চলো সূত্র সামারাইজ করে দিই। যার কাছে তিতা লাগছে সে ঠাড়া মুখস্থ করে এটা। দেখো, যদি পি ভেক্টরের মান, পি এর মান মনে করো পি, কিউ এর মান কিউ, মধ্যবর্তী কোণ, এই কথাটা লিখো, মধ্যবর্তী কোণ আলফা, ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ, এই তিনটা জিনিস দেওয়া থাকে। কয়টা জিনিস? সবাই আঙুল তুলে বলো, তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা। দুইটা ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণ, এই তিনটা জিনিস দেওয়া থাকে। কেউ কিছু না বুঝলে ঠাড়া মুখস্থ। তাহলে এদের দ্বারা গঠিত যে লব্ধি সমান তো আমরা এটা লিখতে পারি, লব্ধি সমান লিখতে পারি পি প্লাস কিউ। এটা দ্বারা বোঝায় পি এবং কিউ এর লব্ধি, বাট এটা দ্বারা মান বা দিক বের করা যায় না। যদি বলে এদের দ্বারা গঠিত লব্ধির মান কত, একদম ঠাড়া মুখস্থ, লব্ধি আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, শেষ, ঠাড়া মুখস্থ। পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। আর এর মান বের করার ক্ষেত্রে আবার রুট ওভার অফ করতে হবে, শেষ। এরপরে যদি বলে লব্ধির দিক, তাহলে তুমি বলবা টেন থিটা, লব্ধির দিক টেন থিটা, লব্ধির দিক টেন থিটা। এই থিটাটা কার সাথে ধরতে চাও বলো, তোমার খুশি। সবসময় আমরা পি এর সাথেই বের করি। পি এর সাথে যদি ধরি তাহলে যার সাথে থিটা সে নিচে একা, যার সাথে এই অ্যাঙ্গেলটা ধরবো সে নিচে একা বসবে, বাকি রইল কেডা? কিউ আর আলফা বাকি রইল না। তাহলে উপরে লিখবা কিউ সাইন আলফা, নিচে লিখবা প্লাসের কিউ কজ আলফা, শেষ।
তবে এখান থেকে টেন ইনভার্স করে থিটার মান বের করবা। এই হচ্ছে দুইটা সূত্র। এখন আমাদের যা সকল অঙ্ক এই দুইটা সূত্র দিয়ে করলেই আমাদের আজকের ক্লাসটা শেষ। ওকে, ক্লিয়ার? ফিজিক্সে তো প্রমাণ শিখতে হবে। এবার আমরা অঙ্ক করি, চলো। প্রমাণ, আচ্ছা একজন বলছে ভাইয়া বুঝতে পারছি কিন্তু এত প্রমাণ ভালো লাগে না। এবার একটা কথা বলি, তোমরা যারা বলতেছো যে ভাই প্রমাণ ভালো লাগে না, তারা তাদের ফিজিক্সের বেসিক কখনো স্ট্রং হবে না। তুমি প্রমাণ পারো বা না পারো, বাট প্রমাণ জীবনে একবার হলেও করবা। হ্যাঁ, তারপরে অঙ্ক করো, তারপরে উড়াধর অঙ্ক করো। তোমাদের এই কোর্সে আমরা এনাফ প্র্যাকটিস করাবো, শত শত অঙ্ক করাবো। আমরা যা করাবো ইনশাল্লাহ ক্লাস স্লাইডের বাইরে, অন্তত আমি তোমাদের জন্য যেভাবে ক্লাস স্লাইড বানাবো, ক্লাস স্লাইডের বাইরে একটা অঙ্ক তুমি দেখবা তোমার কাছে আনকমন লাগবে না। সবই মানে ক্লাস স্লাইড পড়ার পর তুমি কোয়েশ্চেন ব্যাংক ধরো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ধরো, বুয়েট কোয়েশ্চেন ব্যাংক ধরো, তুমি টেস্ট পেপার ধরো, সব কিছু তোমার পরিচিত লাগবে। এমনভাবে আমি তোমাদেরকে পড়াবো। সো অনেক প্র্যাকটিস করানো হবে। তো প্র্যাকটিস করানোর আগে আমার তো ভাই থিওরিটা বেসিক স্ট্রং করে, এই যে বলে না বেসিক, বেসিক তো এটাই। সো একবার হলেও করো থিওরি, পরে ভুলে যাও, নো প্রবলেম, বাট থিওরি করতে হবে। এবার চলো অঙ্ক করি। এবার অঙ্ক শুরু। দেখো কি বলছে, দারুণ একটা অঙ্ক বলছে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি। এটা মানে কি কেউ বলতে পারবো? এটার চিত্র আঁকতে পারবো কেউ? এটার কেউ চিত্র আঁকতে পারবো? ভাইয়া এটা ভেক্টর সাইন দাও। এটা মানে হচ্ছে এ আর বি এর লব্ধি হচ্ছে সি। তাহলে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজ নিই, মনের মতো, মনের খুশি মতো একটা ত্রিভুজ নিলাম, মনের খুশি আন্দাজে একটা ত্রিভুজ নিব। এই দেখো আন্দাজে একটা ত্রিভুজ নিলাম, আন্দাজে একটা ত্রিভুজ নিলাম, আন্দাজে একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এই জিনিসটা আঁকতে পারবা? আঁকতে পারাটা উচিত। এটা যদি এ বাহু হয়, এটা যদি বি বাহু হয়, তাহলে বিপরীত ক্রমে এটা হচ্ছে সি বাহু। তো এটা দ্বারা বোঝাচ্ছে সি হচ্ছে এ আর বি এর লব্ধি, তাই না? এই তো আঁকলাম। এরপরে এখানে কি বলছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি। এটা মানে কি লব্ধি বলো তো? এটা মানে কি লব্ধি? এটা মানে কিন্তু লব্ধি না ভাই, কেউ ভুলেও ভাইবো না এটা মানে লব্ধি। এটা মানে বোঝাচ্ছে এ আর বি এর লব্ধি হচ্ছে সি, ঠিক আছে। বাট এটা মানে বোঝাচ্ছে এ এর মান এবং বি এর মানকে যোগ করলে সি এর মান পাওয়া যায়। বুঝছো? এখানে কোনো ভেক্টর সাইন নাই। তার মানে বোঝানো হয়েছে এর যত নাম্বার এবং বি এর যত নাম্বার দুইটা যোগ করলে সি এর মানটা পাওয়া যায়। ওকে, বলছে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটা বের করতে বলেছে। কেমনে করব ভাই? আমরা তো একটা ক্লু জানি যে এ আর বি এর লব্ধি হচ্ছে সি। তাহলে আমরা লব্ধির সূত্র কি জানি? লব্ধির সূত্র জানি আর স্কোয়ার, আর মানে এখানে সি, সি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা জানি নাকি জানি না বলো? এটা কি জানি নাকি জানি না? এটা কি লিখতে পারবো নাকি না বলো? এইটা কি লিখতে পারবো নাকি না? উত্তর দাও। এটা কি লেখা যাবে? এখানে যেহেতু এ আর বি এর লব্ধি হচ্ছে সি, তাহলে আমরা লব্ধির মানের জন্য এই সূত্রটা তো লিখতে পারি, পারি না? মান স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কজ আলফা লিখতে পারি না? পারি কি না বলো? এটা লিখতে সমস্যা আছে? যে লব্ধি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কজ আলফা। আমাদের বের করতে হবে আলফার মানটা। এই যে এই আলফার মানটা বের করতে হবে, মধ্যবর্তী কোণ বের করতে হবে। এবার দেখো, এবার এই যে সি এর মান কত বলো? এখানে বললে দিছে সি এর মান হচ্ছে এ আর বি এর সমষ্টি। তাহলে সি এর জায়গায় আমরা এ প্লাস বি বসাইতে পারবো, এর উপরে আছে হোল স্কোয়ার। এই যে অঙ্কটা শেষ। এবার খালি বীজগণিত, এবার শুধু বীজগণিত। এবার আমরা বীজগণিত সবাই পারি। সি এর জায়গায় এ প্লাস বি বসাই দিলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করলে কত হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। দেখো এ স্কোয়ার উভয় পক্ষ থেকে কাটা, বি স্কোয়ার কাটা, 2ab কাটা, তাই না? টু এবি তো কাটা, কজ আলফা সমান, আচ্ছা দাও, ঠিক আছে না? ঠিকই তো আছে, ডান তো। এবার দেখো 2ab আচ্ছা 2ab পরে কাটি। এখানে থাকবে, এই পাশে থাকবে 2ab আর এই পাশে থাকবে 2ab কজ আলফা। এবার 2ab কাটা দাও, তাহলে কজ আলফা সমান 1। তাহলে আলফার মান কত? কজ আলফা সমান 1 হলে আলফা হচ্ছে কজ ইনভার্স 1। আলফা কত ডিগ্রি বলো? তোমরাই বলো আলফা কত ডিগ্রি, বলো উত্তর দাও।
2ab কাটা যাবে না, কেন যাবে না? অবশ্যই যাবে। এখান থেকে বলো আলফা কত ডিগ্রি। কজ আলফার মান 1 হলে আলফা কত ডিগ্রি হয় বলো? আলফা হচ্ছে 0 ডিগ্রি। ইয়েস, কজ আলফা সমান 1 মানে আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। অঙ্কটা সহজ না কঠিন বলো, তোমরাই বলো। বলো অঙ্কটা সোজা না কঠিন? প্রথম কথা এটা দ্বারা বুঝতে হবে এ আর বি এর লব্ধি হচ্ছে সি। আবার আরেকটা কথা বলে দিছে এ আর বি এর যোগফল সি এর সমান হয়। তাহলে আমরা জানি লব্ধি সূত্র থেকে আমরা জানি এটা, এখানে সি এর জায়গায় এ প্লাস বি বসায় আলফার মানটা বের করে ফেলছি। একদম সোজা ভাই, একদম সোজা। এরকম আরো কিছু অঙ্ক আমরা এখন করব। নেক্সট, এবার দেখো কি বলেছে এই অঙ্কটাই। কি বলছে এই অঙ্কটাই? বলেছে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি। তার মানে একটা ভেক্টর পি, তার মান হচ্ছে পি, এটার মান পি। দুটি সমান মান মানে দুইটা ভেক্টরের মান সমান হবে। আরেকটা যদি হয় কিউ, এটার মানও কত হবে? পি হবে। দুইটা সমান মান হইতে হবে। দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মানও কি প্রত্যেকের মানের সমান হতে পারে? মানে এদের যে লব্ধি, এদের লব্ধি মনে করো আর, এই আর এর মানও হইতে হবে কত? পি হইতে হবে। মানে এই সবগুলো কি সমান হইতে পারে? দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান কি তাদের সমান হইতে পারে? তোমাকে প্রশ্ন করেছে হইতে পারে কিনা। তুমি করবা যে পারে। কখন পারে? দেখো, মানে আমাদের শর্ত অনুযায়ী একটা ভেক্টরের মান পি, আরেকটার মান কত? পি, এবং এই দুজনের লব্ধির মানও কত ভাইয়া? পি হবে। তাহলে এটা কখন সম্ভব সেটাই তুমি দেখবা। ভাই লব্ধির সূত্র কি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, এটাই তো নাকি? এবার আর এর মানটা কত? পি। তার মানে আর এর জায়গায় পি বসাবো স্কোয়ার, পি এর জায়গায় পি বসাবো, কিউ এর জায়গায়ও পি বসাবো, 2p কিউ এর জায়গায় পি বসাবো কজ আলফা। এবার এটা সমাধান করি। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। 2p স্কোয়ার যদি কমন নেই, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার কমন নিলে 1 প্লাস কজ আলফা। পি স্কোয়ার কাটা 1/2, এখানে থাকবে 1/2, এখানে 1 প্লাস কজ আলফা। তাহলে বা কজ আলফা সমান হবে হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। ভাইয়া কস কত ডিগ্রির মান মাইনাস হাফ জানো? আলফা সমান সমান হবে 120 ডিগ্রি। তাহলে তুমি বলবা যখন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 120 হবে তখন তাদের লব্ধির মান তাদের মানের সমান হবে। দেখো দুইটা ভেক্টর পি আর কিউ, এটার মান সমান, মানে এদের মধ্যবর্তী কোণ আলফা যদি হয় 120, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে এদের লব্ধিটা হবে পি এর সমান, মানে এদের লব্ধিও কত হবে? পি হবে। এটা খুবই পপুলার একটা প্রশ্ন, খুবই পপুলার। তাহলে দুইটা সমান মানের ভেক্টর দ্বয় যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, কত কোণে ক্রিয়াশীল? 120, তাহলে তাদের লব্ধি হবে তাদের যে কোনো একটির মানের সমান। ধরো আমি বললাম যে একটার মান হচ্ছে 10 নিউটন আর একটা 10 নিউটন, তো তাদের লব্ধি কখন 10 নিউটন? উত্তর দাও। তাদের লব্ধি কখন 10 নিউটন? যখন তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ধরো এ হচ্ছে মেসির লাথি, এটা 10 নিউটন, এবং এর হচ্ছে রোনালদোর লাথি, এটাও 10 নিউটন, এবং এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বলো তো এদের লব্ধি কত হবে? এদের লব্ধি কত হবে? এটা একদম ঠাড়া মুখস্থ রাখবা। তাহলে এদের লব্ধিও হবে 10 নিউটন, মনে থাকে জানো। হ্যাঁ, সেটাই আমরা বের করলাম যে আর এর মানটাও পি, পি এর মানও পি, কিউ এর মানও পি। তাহলে আলফা কত? আলফা হচ্ছে 120। দুটি সমান ভেক্টরের মান যদি এদের লব্ধির সমান হয় তাহলে বুঝবা আলফার মান কত ডিগ্রি? 120। ঠাড়া মুখস্থ থাকতে হবে এটা, আলফার মান থাকতে হবে 120। ওকে, মন থাকে জানো। নেক্সট, এটা দেখি কে কে পারো। ওকে, সো এটা খুব সুন্দর একটা অঙ্ক, এটা খুবই সুন্দর একটা অঙ্ক। ওকে, আচ্ছা এই তো সবাই পারছো, ভেরি গুড। এরপর এটা খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু একক ভেক্টর, উপরে 2p মানেই একক ভেক্টর, ক্যাপ মানেই একক ভেক্টর। তো এটা দ্বারা বোঝাচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, মডুলাস দিয়ে বোঝাচ্ছে লব্ধির মান কত? √3। বলছে এদের মধ্যবর্তী কোণ কত? তো ভাই আমরা জানি লব্ধির সূত্র কি, লব্ধির মানের সূত্র কি? আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এবার বলো আমাদেরকে
লব্ধির মান কত বলে দিছে, এই যে এটা দ্বারা বোঝাচ্ছে লব্ধি, এ ক্যাপ প্লাস বি ক্যাপ দ্বারা বোঝাচ্ছে লব্ধি, মডুলাস দ্বারা বোঝাচ্ছে মান। তাহলে লব্ধির মান √3, তাহলে মানে আর এর জায়গায় বসবে √3, এর উপরে আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু পি। পি হচ্ছে এই যে এ ক্যাপের মান, ভাইয়া এটা যেহেতু একক ভেক্টর এটার মান কিন্তু 1, উপরে ক্যাপ মানেই একক ভেক্টর, তাই এটার মান হচ্ছে 1, এটার মান 1 স্কোয়ার যোগ কিউ মানে যে এটার মান, এটা হচ্ছে পি এর এটার মান পি ধরো, এটার মান কিউ ধরো, তো এটার মানও কত 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু 1 কজ আলফা, শেষ, মধ্যবর্তী কোণ চলে আসলো। √3 স্কোয়ার মানে 3, এখানে 1 যোগ 1 2 কমন নিব, 2 কমন নিলে 1 প্লাস কজ আলফা, তা 3/2 ইজ ইকুয়াল টু 1 প্লাস কজ আলফা, এটাই তো আসতেছে নাকি? তাহলে 3/2 মাইনাস 1, তাহলে কজ আলফা বা কজ আলফা সমান হচ্ছে হাফ, সুতরাং আলফার মান আসবে কত ডিগ্রি, কস কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, তাই না? কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে আলফা হচ্ছে 60 ডিগ্রি। আমরা কি বুঝতে পেরেছি? মূলত এখানে পি আর কিউ, যে এখানে যে পি আর কিউ লিখছি এরা মূলত হচ্ছে এই এ ক্যাপ আর বি ক্যাপের মান, মানে এ ক্যাপ আর বি ক্যাপের মান তো 1, ক্যাপ মানেই 1, মান কত 1, কত ক্লাসে পড়াইছি, একক ভেক্টরের মান হচ্ছে 1, এটা কারো বলে দিতে হবে না, এটা একদম আজীবন মনে থাকতে হবে, একক ভেক্টরের মান মানেই কত 1, তাহলে এখানে আলফা হচ্ছে 60 ডিগ্রি। পরেরটা, আচ্ছা এটা খুব সুন্দর প্রশ্ন, দেখাও যে একটি কণার উপর, এখানে হবে একটি কণার উপর ক্রিয়ারত 3টা বলের মান এবং অভিমুখ একই ক্রমে একটি ত্রিভুজের 3টি বাহু দ্বারা সূচিত হলে লব্ধি 0। তার মানে একই ক্রমে 3টা বাহু, মনে করেন একটা ত্রিভুজ, একই ক্রম বলতে এইটা 3টা বাহু একই ক্রম হলে লব্ধি 0, এটাই বের করতে বলছে। ভাইয়া আমরা জানি ত্রিভুজের সূত্র অনুযায়ী এটা যদি পি ভেক্টর হয়, এটা কিউ ভেক্টর হলে আমরা লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু তৃতীয় বাহুটা মনে করো আর, এটা কি একই ক্রমে আছে না বিপরীত ক্রমে? এটা একই ক্রমে আছে, তাহলে এটা লেখা যাবে না, এটা সমান লিখতে হবে মাইনাস আর। এই যে এই উল্টাটা হচ্ছে মাইনাস আর, উল্টাটা আমি রেড কালার দিয়ে দেখাই, এটা আর হলে এই উল্টাটা হচ্ছে মাইনাসের আর, তাহলে আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাসের আর। তাহলে এখান থেকে লেখা যাবে বা পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, এটাই দেখাতে বলছে। ডান, যে 3টার যোগফল হচ্ছে 0, 3টার যোগফল 0, যে একই ক্রমে 3টি বাহু দ্বারা সূচিত করলে টোটাল লব্ধি 0, এই যে টোটাল লব্ধি 0, পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এটা অলরেডি আমরা একবার দেখাইছি, আবারও দেখাই দিলাম যে ত্রিভুজ বিধি অনুযায়ী পি প্লাস কিউ সমান মাইনাস আর, কারণ একই ক্রমে 3টা বলছে, তাহলে 3টাই একই ক্রমে হবে, তাহলে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর, তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, তার মানে এই 3টার যোগফল হচ্ছে 0, মানে একটা বিন্দুতে যদি 3টা ভেক্টর একই ক্রমে ক্রিয়াশীল হয় তাহলে 3টার সমষ্টি হবে 0। 0 কি স্কেলার আর ভেক্টর দুইটাতেই 0? হ্যাঁ 0 দাও, সমস্যা নাই, ভেক্টর সাইন দিতে হবে না, 0 আসলে নির্দিষ্ট দিক নাই তো, তাই ভেক্টরের জন্য ভেক্টর সাইন দেওয়ার দরকার নেই, সমস্যা নাই, এটা সমস্যা করে না। হ্যাঁ, শূন্য ভেক্টরের কোনো দিক নাই, এই কারণে এখানে কোনো ডিরেকশন দিতেও হবে না, আবার দিলেও সমস্যা নাই। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এটা না, এটা বাদ, পরেরটা বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রের পরে আমরা কিছু অঙ্ক করে নিই আগে, তারপরে বহুভুজ সূত্র, এটা করি, এটা পারবো সবাই? আচ্ছা বলছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু আর, এবং এখানে একটা এটা দ্বারা বোঝাচ্ছে লব্ধি আর, এবং এটা দ্বারা বোঝাচ্ছে পি এর মানের বর্গ এবং কিউ এর মানের বর্গ করলে, সমষ্টি করলে আর এর মানের বর্গ পাওয়া যায়। বলছে এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক বলতে এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ কত বের করতে পারবো নাকি না? উত্তর দাও, পারবো? পারলে করো। এদের মধ্যবর্তী কোণ কত দেখি, আমাদের এটা কে কে পারে, যে পারবে তাকে আমরা অনলাইনে একটা পুরস্কার দিব, দেখি 1 মিনিটের মধ্যে করো। একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, দেখাও যে এদের লব্ধি ভেক্টর মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ড দিতে পারে, পরে দেখাবো এটা। আচ্ছা আজকে থাক না, এই যে এগুলো তো করা অঙ্ক, এই কারণে বলতেছি এটা করো, এগুলো তো পারা অঙ্ক, এই কারণে বলতেছি করো। আজকে তো শেষই, ক্লাস তো শেষ অনেক আগেই, এখন তো আমরা প্র্যাকটিস করতেছি।
আমরা তো এখন প্র্যাকটিস করছি। হ্যাঁ, এই পর্যন্তই থাকবে, বাট এই অঙ্কটা করো। এই অঙ্কটা অলরেডি করাইছি না আমরা। এখানে বোঝাচ্ছে যে এদের লব্ধি আর আর এটা হচ্ছে মানের বর্গের সমষ্টি হচ্ছে লব্ধির বর্গ, এদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এটা করে আমরা ছুটি দিয়ে দিব, বাট এটা তো তোমরা করতেছো না। ওকে, আমি প্র্যাকটিস করতেছি, অঙ্ক প্র্যাকটিস করি আমরা আজকে। ওকে, দেখি লাস্ট অঙ্ক আমাদের, দেখি এটা শেষ করি। তো ভাই আমাদের, আমরা জানি পি আর কিউ এর লব্ধি যদি হয় আর, আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আমরা আলফার মানটা বের করব, বা আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান দেওয়া আছে আর স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার মান দেওয়া আছে আর স্কোয়ার। তো এদের জায়গায়, এই যে এদের দুজনের জায়গায় আমি আর স্কোয়ারকে বসাই দিতে পারি। এখানে আর স্কোয়ার বসাই দিলাম, তাহলে এখানে থাকবে 2p কিউ কস আলফা। তাহলে এখানে দেখো আর স্কোয়ার আর আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, এখানে থাকবে 0 আর এখানে থাকবে 2p কিউ কস আলফা। মানে এই আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বিয়োগ করে দিলে 0 থাকবে, তাহলে কস আলফা সমান 0। সুতরাং আলফা হবে 90 ডিগ্রি। এটাই ছিল উত্তর। আর এই উত্তর করতে অনেকে কোথাকোথায় লাগাই দিছে, বলছে ভাই পরে পরে। কেন ভাই এত পরে কিসের? এগুলো তো অঙ্ক। অঙ্ক যদি না পারো তাহলে হবে? বুঝলাম একটু থিওরি পরে মাথা ধরে গেছে, বাট অঙ্ক তো পারতে হবে, অঙ্ক তো পারতে হবে। আচ্ছা দেখো, এখানে আরো কিছু কোয়েশ্চেন আছে যেটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পড়াবো তোমাদের। তার আগে জাস্ট লাস্ট আমাকে এইটার উত্তরটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করো। এইটার উত্তরটা দিয়ে আমাকে স্যাটিসফাই করো। ঢাকা বোর্ড 2017-তে আসছে। এইটার উত্তরটা প্লিজ একটু ভেবে চিন্তে সবাই সঠিক উত্তর দিবা, তাহলে আমি খুব খুশি হব। এইটার উত্তরটা দাও। এই ধরনের অঙ্ক আসলে আমরা দেখব কে কার পিছে লাইগা আছে, সেটা তৃতীয়টার সমান। করো দেখি, এটার উত্তরটা দাও। এইটার উত্তরটা দিয়ে আমাকে খুশি করো, আমি খুশি মনে আজকে বিদায় নেই। সবাই বলো হুইচ ইজ দ্য অ্যান্সার। তোমাদের সাথে আবারও শনিবার দেখা হবে, তাই না? সো 3টা ক্লাস বারবার রিভাইজ করবা, এটার উত্তরটা দিয়ে রিভাইজ করো। একজন বলছে সি, n প্লাস m ইজ ইকুয়াল টু l d। কষ্ট দিচ্ছ তোমরা আমাকে। আমরা দেখব কে কার পিছনে লেগে আছে, সেই দুইটার যোগফল হবে বিপরীত ক্রমে তৃতীয়টার সমান। আচ্ছা, যারা ডি বলেছ তাদের উত্তরটা সঠিক, কারণ আমরা দেখো এই এন, এই যে এন এম এর পিছে লাইগা আছে, তাহলে আমরা লিখতে পারি এন যোগ এম। লিখলাম, লিখার পর তৃতীয়টা দেখো বিপরীত ক্রমে আছে, তাহলে বিপরীত ক্রমে থাকলে এটার সমান, এল এর সমান। সুতরাং আমরা লিখতে পারবো এন যোগ এম মাইনাস এল ইজ ইকুয়াল টু 0। এটা যেখানে আছে সেটা হচ্ছে অ্যান্সার। মাইনাস এল একটাই অপশন আছে, এই যে এটা, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা হ্যাঁ, ডি না হলে ভেক্টর পড়বই না, এই যে হয়ে গেছে। আচ্ছা গুড, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখো মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস হবে ক্লাসে। আমি কয়েকটা মোটিভেশনাল কথা বলি। সব ক্লাস যদি তুমি বোঝো তাহলে তো ভাই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোদ্ধা, মানে তুমি সবই বুঝবা। তাহলে কিছু জিনিস একটু কম বুঝবা, কিছু একটু বেশি বুঝবা, কিছু আরেকটু ভালো বুঝবা। এটা নির্ভর করে তোমার মনোযোগের উপর। তোমার মস্তিষ্ক তোমাকে সবসময় একইভাবে সাপোর্ট দেয় না। দেখবা মাঝে মাঝে একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে তোমার 5 মিনিট সময় লাগে, মাঝে মাঝে 1 ঘন্টাতেও মুখস্থ হয় না, তাই না? তারপর চেষ্টা চালিয়ে গেলে সেটা 1 ঘন্টা পর মুখস্থ করা যায়। তো যখন প্রত্যেকটা ক্লাস তো আর সবসময় তুমি আসলে তোমার মনোযোগ একরকম থাকবে না, তো তুমি ক্লাসটা আবার দেখবা, দেখে যে জায়গাটা মানে বুঝছো নাই সেই জায়গাটা আবার দেখবা, বুঝে গেছো। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। লব্ধির মান, লব্ধির দিক, দুইটা জিনিস শিখছি, ত্রিভুজ সূত্র শিখছি। সো এই ক্লাসটা যারা বুঝো নেই, যেখানে বুঝো নেই, একটু দয়া করে আবার দেখবা। আর যারা বুঝছো তারা বলো কেমন লাগছে ক্লাসটা। আচ্ছা, তাসনিয়া তৃপ্তি বলেছো ক্লাসটা ইজি ছিল। ইয়েস, ইজি ছিল। প্র্যাকটিস শিট কবে দেবো? আরও পরে। এই ভেক্টরের উপর ক্লাস হবে 20টা। প্র্যাকটিস শিট এখন দিলে, প্র্যাকটিস শিট দেখলে মাথা ঘুরে পড়ে যাবা। কারণ দেখবা প্র্যাকটিস শিটের
100 ভাগের 1 ভাগও পড়ানো হয় নাই, তখন মাথা ঘোরায় পড়ে যাবা। আস্তে আস্তে বিল্ড আপ করি, পরে প্র্যাকটিস শিট। আপাতত জাস্ট ক্লাসে স্লাইড, ওকে? আচ্ছা, ম্যাথ প্র্যাকটিস তো করাইলাম জান্নাতুল। আচ্ছা, সবগুলো আলহামদুলিল্লাহ ভালো গেছে, ভেরি গুড। যদি ভালো লাগে ক্লাসগুলো, অবশ্যই তোমাদের যে সকল ফ্রেন্ডরা ফিজিক্সের সলিউশন চাচ্ছে, ওয়ান স্টপ সলিউশন, এখানে পড়লে তোমার অফলাইনেও পড়তে হবে না, অনলাইনেও আর কোথাও পড়তে হবে না। প্রত্যেকটা ক্লাস মন দিয়ে করবা। ভেক্টরের পর আমার পরে মনে করো আমরা 3 জন মিলে তোমাদেরকে বেস্ট অফ বেস্টটা পড়ায় দিব, ওকে? কজ আলফা পয়েন্ট মাইনাস, আচ্ছা 0.5 হলে আলফা 120 না 240? তোর বলো, কজ আলফা মাইনাস 0.5 হলে তো 120 ডিগ্রি হয়। 120 ডিগ্রি ক্যালকুলেটারে চাপ দাও, দেখো 120 ডিগ্রি আসবে। কজ আলফা সমান মাইনাস হাফ মানে 120 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, সো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ অল, টাটা।